মেঘ, এত সকালে রান্না করে কি নাস্তা কেন রেডি করছিলে? আমি কি বলেছিলাম এসব করতে? মেঘ কিছু মুহূর্তে চুপ করে দাঁড়ায়, চোখ মেলে আমার দিকে তাকাতেই কণ্ঠ ঝরায়। রোদ, আপনি আকাশ ভাইয়ের সাথে লড়াই করতে পারবেন না। একে তো ও সাইকো, 2 ও কাউকে ভয় পায় না, 3 ওর যথেষ্ট টাকাও আছে। সব কয়দের আকাশ জিতবে। আমি বলছি আমরা এই বাড়ি ছাড়ি, গাছতলায় থাকি, ডাল ভাত খাই, কিন্তু শান্তিতে থাকি। আমার মুখে প্রথমে কোনো প্রতিক্রিয়া না থাকলেও চোখের কোণ এক শীতল হাসি ক্ষণিক ঝলসে উঠল। ধীরে ধীরে উত্তর দিলাম, না মেঘ, আমি এসবের শেষ পর্যন্ত দেখব। আর আছে আরেকটা কারণ, যে কারণে আমি এই বাড়িতে রয়েছি সেটা এখন জিজ্ঞাসা করো না। মেঘ আরও বিনয় করে বলল, রোদ, আকাশ যখন ঝামেলা করে বড় বাবার টাকা দিয়ে সব মিটিয়ে দেওয়া হতো, তাই তো আমি বলছি টাকা দেওয়ার জিদ মিটবে আর আমাদের উপর চাপ বাড়বে, আমাদের শান্তিতে বাঁচতে দিবে না। আমি মনে মনে ভাবলাম, হায় রে টাকা! মেঘ, তুমি হয়তো জানো না, আমার বাবা এদেশের সম্পদের সঙ্গে জড়িত। এদেশের ধনকুপ রফিক চৌধুরী। তোমার বাবা দাদাদের সকল সম্পত্তি বিক্রি করেও আমার বাবার 1% সমান হবে না। মেঘ কানে কানে শোনাছে আরশোলের কথা শুনে মিশ্র অনুভূতিতে পড়ে শঙ্কা আর অচেনা আশা। সে মনে মনে ভাবল, আমি কেন এই বাড়িতে আছি তার আরেকটা কারণ আছে। কি সেই কারণ? ঘরের নিঃশ্বাস যেন থেমে দাঁড়ালো। বাইরে খানবাড়ির নীরবতা মাঝে মাঝে শব্দ ছড়ায়। এখানে এই ক্ষণে এই দুজনের সংকল্প, ভালোবাসার দ্বিধা যেন মিশে গেল এক অদৃশ্য সিদ্ধান্তর দিকে, যা খুবই শীঘ্রই কার্যরূপ নেবে। অন্যদিকে খানবাড়ির এক কোণে নিস্তব্ধ আক্রমণ থেমে যাচ্ছে না। নেহা ও তার মা রিনা খান, বৃষ্টির মা ও বৃষ্টি একত্রে রেগে ওঠে। আমার কাছে তার একে পরাস্ত। উপরন্ত নেহার বৃষ্টি দুজনেই থাপ্পড় খেতে হয়েছে। রিনা খান ঝুড়ি ভরা রাগ নিয়ে বলল, আপা, দেখছো কিভাবে আজকে সবাই হুমকি ও অপমান করছে? অনেক দিন ধরে আমি এসব সহ্য করছি। বৃষ্টির মা রুমপট করে শাওয়ার করে ওঠে। রিনা, আমি ওই হারামজাদা ছোট লোকের বাচ্চাকে ছাড়বো না। এই ভাষার মুহূর্তে আসমান গম্ভীর হয়ে আসে, কিন্তু আরমান খান ঠাট্টা মিশ্রিত কণ্ঠে বলেন, জলে বাস করে কুমিরের সাথে লাগতে চেও না। রিনা খান চোখ কুঁচকে প্রশ্ন করেন, তুমি কি ওই ছোট লোকের পক্ষে যাচ্ছ? তার সপক্ষে দাঁড়ায় বৃষ্টির মা। শব্দগুলো তীক্ষ্ণ, মুখে যেন আগুন। আরমান খান ধীর কণ্ঠে জবাব দিলেন, ওর পক্ষে যাচ্ছি না, আমি শুধু যা সত্যি তাই বলছি। 1 মিনিটের মধ্যেই বৃষ্টির মা আকাশকে ফোন করে। কণ্ঠে কেঁপে ওঠে পুরো ঘটনার বিবরণ, যা খুলে জানায়। ফোনে আকাশের কণ্ঠ ঘন হয়ে ওঠে, হঠাৎই শীতল, হুমকিপূর্ণ। আমি আসছি মা। ওই হারামজাদা ছোট লোকের বাচ্চাকে আমি মাটিতে পুঁতে ফেলবো, আর মেঘকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবো। এই কথাগুলো ঘরের মেঝে ফেটে পড়ার মতো। সবার মধ্যে হাহাকার, ভয় আর আগামীর অন্ধকার কল্পনা ছড়িয়ে পড়ে। রুদ্ধশ্বাস মুহূর্ত। হঠাৎই বৃষ্টি বলে উঠল, মা, আমার মনে হয় রোদের সাথে এভাবে ঝগড়া না করে তাকে এমন কিছুতে ফাঁসিয়ে দাও যাতে সহজেই বাড়ি ছেড়ে চলে যায়। বৃষ্টির এই কথায় রিনা খান, বৃষ্টির মা আর নিহা সবাই এক সুরে মুচকে হাসি বাঁধালেন। হ্যাঁ, ঠিক বলেছে বৃষ্টি। তবে সময় থেমে নেই। সকাল কেটে দুপুর, তবে রোদের বেলা পেরোতেই আমার আর মেঘের খাবারটা এখনো পাইনি। রান্না করে কোনো প্রকার খাবার নেই। মেঘ বুঝতে পারে এটা ইচ্ছে করেই করেছে। রোদ মাথা কুঁচকে বলে, মেঘ, তুমি রুমেই থাকো, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। মেঘ 100টায় কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোমার কাছে টাকা আছে তো? যথেষ্ট টাকা আছে। এই বলে আমি বেরিয়ে গেলাম। রাস্তায় পা ফেলে পড়ার সময় মনে মনে আজন্ম প্রতিশ্রুতি বেঁধে নিলাম, কেউ আর মেঘকে হেনস্থা করতে পারবে না। অন্যদিকে রিনা খান আজ নতুন এক ভয়ে কাবু, চোখে চিন্তার রেখা। নিভৃত কোণে নিহা কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মা, তোমার কি হলো? তোমাকে আজকে এত ভীতু মনে হচ্ছে কেন? রিনা খান মুখে কড়া ভাব নিয়ে বলল, আকাশ মেঘ বলতে পাগল। মেঘের বিয়ে হয়েছে সেটা তো মানতে পারছে না, কিন্তু যদি আকাশ জানতে পারে যে তুই রোদকে প্রেমের ফাঁদে ফেলেই কৌশলে এই বাড়িতে এনে মেঘকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, তাহলে? মাকে এমন কথা বলতে শুনে নিহার গলা হঠাৎই শুকিয়ে এলো। অন্তরাত্মা কেঁপে উঠল। চিন্তা জাগলো, সত্যি যদি আকাশ ভাই সব জানে তাহলে তার জীবন একেবারে নরকে পরিণত হবে। হঠাৎই আকাশ চিৎকার করে উঠল, মা, মা কোথায় বৃষ্টি? তুই রুমে থেকে বাইরে আয়। আকাশের কণ্ঠ কানে পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি, নিহা আর রিনা খান ছুটে এসে হাজির। বাড়ির সকল একেবারে কোলাহলে বিচলিত। এদিকে মেঘ নিজের রুমে কানের কাছে মুখ চেপে বসে। আকাশের কণ্ঠে পুরো দেহটা কেঁপে ওঠে। ভয়ে, অসহায়তা ও অচেনা ব্যথা মিশে তার চোখে ঘন কুয়াশার মতো জমে ওঠে।
আকাশ তৎক্ষণাৎ তীব্র কণ্ঠে ছুকিয়ে বলল, কোথায় মা? এ হারামজাদা ও ছোট লোকের বাচ্চারা কোথায়? বৃষ্টি দ্রুত পাল্টা জানিয়ে কণ্ঠে ডেকে দিয়ে বলল, কোথায় হবে ভাইয়া? হয়তো রুমেই আছে, না হয় পালিয়ে গেছে। আকাশ আর শব্দ না করে মেঘের রুমের সামনে এসে দাঁড়ায়। এক ফোঁটা ধৈর্য সে রাখে না। দরজাতে লাথি মারে, তাতেই বোঝা যায় সে কতটা বেপরোয়া। দরজা ভাঙার আওয়াজে পুরো বাড়ি কেঁপে ওঠে। রুমের ভেতরে ছটফট করে তাকালে দেখা যায় কোনো বড় সাজসজ্জা নেই। মেঘ কেবল এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। চোখ লালছে, শরীর কাঁপছে, ভয়ে আতঙ্কে আর লজ্জায়। মেঘের এমন ভীত চেহারা দেখে নিহা, বৃষ্টি আর রিনা খান চুপচাপ একটা মুচকি হাসি দেয়। তাদের মুখে ঘৃণা আর আরাম মিশ্রিত সন্তুষ্টি। ভাবছে যে আমি নিশ্চয়ই পালিয়ে গেছি। আকাশ মেঘের চুলির মুঠি ধরে টেনে টেনে তাকে রুমের বাইরে টেনে আনে। সেখানে আকাশ মেঘকে একের পর এক থাপ্পড় চালাতে থাকে। ঠোঁট থেকে কাটা ছড়ে আর গর্জে ওঠে কণ্ঠে অনবরত অভিযোগ। অনেকবার তোকে সাবধান করেছি কনে ছেলের সাথে না মিশতে। তোর জন্যই পুরো দুনিয়ার সাথে ঝামেলা করেছে। যে তোর দিকে চোখ তুলেছে তাকে পিটিয়ে ছোটবেলায় তোর দিকে নজর রেখেছে। তোকে নির্যাতন করেছি যেন তুই ভুলেও কোনো ছেলের সঙ্গে কথা না বলিস। এমপির ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে, আর তুই তারপরও নাগর দেখছিস, আবার বিয়েও করলি। তোর এত সাহস আসলো কি কই থেকে? মেঘ বেতাই ধীরে ধীরে নিজের সমস্ত যন্ত্রণা ছুড়ে দিয়ে অজরে কাঁদতে থাকে। হৃদয়ের ভেতর থেকে বের হয় টুকটুকে রাগ আর ভয়। আকাশ থামে না, তার গলা চিৎকারে ফেটে ওঠে। তোর ওই ন্যাকা কান্না বন্ধ কর। বল, তোর ওই নাগর কোথায়? পালিয়ে গেছে নাকি? এই বলে সে আরও দুটো থাপ্পড় মারে। মেঘের কানে যেন আঘাতের প্রতিটি শব্দ ঢেউয়ের মতো ধাক্কা মারে। ঘটনাস্থলটা যেন চিন্তাশূন্য হয়ে পড়ে। প্রতিটি শ্বাস কাঁপছে, প্রতিটি চাহনি সংকীর্ণ। মেঘ কেবল কাঁদছে আর ভাবছে রোদ কোথায় কে জানে। এমন এক বিকেলে খানবাড়িটা যেন পীড়া ও প্রতিশোধের উৎসবময় লিগে পরিণত হলো। নিহার বুক ধরপড় করছে, ভয় আর উৎকণ্ঠে তার মুখ ফ্যাকাশে। মনে মনে ভাবছে, যদি মেঘের মুখ থেকে বের হয়ে যায় সত্যিটা, যদি বলে ফেলে যে ওকে রোদের সঙ্গে ফাঁসিয়ে আমিই বিয়েটা ঘটিয়েছি, তাহলে? গলা শুকিয়ে আসে নিহার, ঠোঁটও কাঁপে। নিজের সাজানো ফাঁদ এখন তার গলায় দড়ি হয়ে জড়িয়ে দাঁড়িয়েছে। এমন সময় বাইরের ফটক দিয়ে আমি প্রবেশ করছি। হাতে 2 প্যাকেট বিরিয়ানি, মুখে হালকা হাসি, মনে শুধুই মেঘের জন্য ভালোবাসা। কিন্তু আরেক কদম এগোতেই চোখে পড়ে এক বিভীষিকাময় দৃশ্য। এক যুবক মেঘের চুলির মুঠি ধরে টান দিয়ে নিয়ে একের পর এক থাপ্পড় মারছে। মেঘ কাঁপছে, কাঁদছে, তবু নিঃশব্দে সহ্য করছে নির্যাতন। মুহূর্তে আমার চোখ লাল হয়ে ওঠে, রক্ত যেন দাউ দাউ করে জ্বলে ওঠে আমার শরীরে। হাতে থাকা বিরিয়ানির প্যাকেট 2টা ছুঁড়ে ফেলে দৌড়ে যাই আমি। এক ঝাঁপে আকাশের দিকে গিয়ে এমন এক লাথি মারি, আকাশ ছিটকে মাটিতে পড়ে যায়, ফ্লোরে গড়াগড়ি খেতে থাকে। তারপর আমি মেঘের দিকে ছুটে গিয়ে তাকে টেনে তুলে বুকের মাঝে আগলে রাখি। মেঘের শরীর কাঁপছে, নিঃশ্বাসও কাঁপছে, কিন্তু আমার বুকের ভেতরে সে যেন আশ্রয় খুঁজে পায়। আমার চোখে আগুন জ্বলছিল, কিন্তু সেই আগুনে মেঘের জন্য ভালোবাসা, রক্ষার প্রতিজ্ঞা আর প্রতিশোধের শপথ জ্বলছে সব একসাথে। অন্যদিকে আমার লাথিতে আকাশ ছিটকে পড়ে থাকে, কিন্তু পরক্ষণেই তার চোখ লাল হয়ে ওঠে, রক্ত যেন গায়ে টকবক করে ছুটতে থাকে। দাঁতের দাঁত ঘষে উঠে দাঁড়ায় সে, আর আগে গজগজ করতে করতে এগিয়ে আসে আমার দিকে। দুজনের চোখে চোখ। এক মুহূর্তে পুরো বাড়ি নিস্তব্ধ। আমি দাঁড়িয়ে আছি আগুনের মতো শান্ত অথচ ভয়ঙ্কর ভঙ্গিতে, আর আকাশের মুখে বিকৃত হাসি। আকাশ গর্জে ওঠে, কিন্তু আমাকে দেখে বলে ওঠে, রোদ, মিস্টার রোদ, আমি জীবনের সবচেয়ে বড় ভিলেন। তার কণ্ঠে যেন ঘৃণা, ক্রোধ আর হাহাকার মিশে আছে। আমার নাম শুনে সবাই স্তব্ধ। নিহা আতকে ওঠে, রিনা খান গভীর নিঃশ্বাস টানে ভয়ে। বৃষ্টি আর তার মা হতভগে তাকিয়ে থাকে। আর সবার মনে এখন একটাই প্রশ্ন, আমি আকাশ একে অপরকে আগে থেকে চিনি? আকাশ আবারও বলে ওঠে, মিস্টার রোদ, তোর খোঁজ আমি 5 বছর ধরে করছি। তুই আমার জীবনটাকে নরক বানিয়েছিস। মনে আছে সেদিন কলেজে সবার সামনে তুই আমাকে মেরেছিলি? সেদিনের অপমান আমি ভুলি নাই। তুই তো হারিয়ে গেলি, আজ আবার ফিরে এসেছিস, আর এখন তুই আমার ভালোবাসার মানুষটাই কেড়ে নিবি? না, এটা কোনোদিনই হতে দেব না। আকাশের কথায় সবাই অবাক হয়ে যায়। আমি এর আগেও আকাশকে পিটিয়েছি। আকাশের কথা শুনে মেঘের শরীর কাঁপতে থাকে, ভয়ে মুখ ফ্যাকাশ হয়ে গেছে, ঠোঁট কাঁপছে। আমি ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, তুই ভালোবাসা বুঝিস আকাশ? যাকে ভালোবাসিস তার উপর এমন নির্যাতন, এমন অমানসিক অত্যাচার করতে পারিস? এটা ভালোবাসা না, এটা বিকৃতি, পাগলামো। আকাশের মুখ বিকৃত হয়ে যায় রাগে। সে দৌড়ে নিজের রুমে চলে যায়, আর মুহূর্তের মধ্যে হাতে তুলে আনে একটা রিভলভার। চোখে পাগলামোর আগুন নিয়ে
আমার মাথার দিকে তাক করে বলে, আমি বুঝতে পারি না তুই আর মেঘ এক হলো কেমনে, দেখা হলো কবে, তুই ওর জীবনে এলি কেমন করে, আর বিয়ে? পুরো বাড়ি এক নিস্তব্ধ আতঙ্কে ডুবে যায়। রিনা খানের মুখ সাদা হয়ে যায়। নিহা নিঃশব্দে পিষে হটে যায়। বৃষ্টি আর তার মা চুপসে দাঁড়িয়ে থাকে। তাদের বুক কাঁপছে একটিমাত্র আশঙ্কায়। আমি যদি এখন মুখ খুলে ফেলি, যদি সব সত্যি বলে দেই, তাহলে এইবারে নিহা রিনা কারো মুখ বাঁচবে না আকাশের হাত থেকে। ঘরের বাতাসে কণ্ঠস্বর দুইটা, একটা ঠান্ডা হুমকি আর অন্যটা স্থির সিদ্ধান্তের ইঙ্গিত। আকাশ মুখ উঁচিয়ে বলে, রোদ, তুই চুপ করে থাকিস না, আমি গুলি চালিয়ে দেবো। আমি ঠোঁটের কোণে হালকা হাসি দেই। তা ভয় নয়, অভ্যাসের বাক্য নয়, বরং এক স্থির অপ্রসন্নতা। তখন আমি বললাম, আকাশ চালা গুলি। আমি এসবে এতটুকু ভয় পাইনি, চালিয়ে দে গুলি। হুমকির এবং নির্মমতায় মুহূর্তে আরেকটি কণ্ঠ ভেসে ওঠে, যেন নরম ধনুর টান বেজে ওঠে। মেঘ কণ্ঠ কাঁপিয়ে বলে, আকাশ ভাই, আমি সব কিছু খুলে বলছি, প্লিজ তুমি এটা নামাও। মেঘের এই কপট অনুরোধ শুনে নিহার গলা হঠাৎ শুকিয়ে যায়। রিনা খান হাঁপিয়ে ওঠে, ভয়ের ভিতরে হারার রাগ। এখন যদি আকাশ সবটা জেনে নেয় তাহলে? প্রশ্নটা ঘরে থিতু হয়ে ওঠে। মেঘ আরও কণ্ঠ নিচু করে বলে, আকাশ ভাই, নেহা ও রোদ একে অপরকে ভালোবাসতো। আকাশের গলা আগুনে ঝলসে ওঠে। তাহলে বিয়েটা তোর সঙ্গে কেমনে হলো? মেঘ কাপা কণ্ঠে সব খুলে বলে, চোখে লজ্জা আর অপরাধ বোধ। নেহা রোদকে এই বাড়িতে এনে তার মাকে সঙ্গে নিয়ে ফাঁদ বেঁধেছে। ও কৌশলে আমাকে রোদের সঙ্গে ফাঁসিয়ে দিয়েছে। নেহা ও সৎ মায়ের ইচ্ছা ছিল আমাকে কোনো গরিব কৃষক পরিবারে বিয়ে দেওয়া। রোদ এমন গরিব কৃষক পরিবারের ছেলে, তাই আমাদেরকে ফাঁসিয়ে বিয়ে দেয়। মেঘের ভাষ্য শেষ হতেই আকাশের চোখে রক্তচাপ হিসেবে জ্বলতে শুরু করে। সে নীরব চক্ষে নেহা ও তার মায়ের দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করে। সে একরোখা তাকায়। নেহা আর রিনা খান দুজনেই থরথর করে কাঁপতে থাকে। অন্তরাত্মা কাঁপে, মনে হয় সব ন্যায় বিচার আজই ধ্বংস হয়ে যাবে। মেঘ অনুনয়ের শেষ কণ্ঠে বলে, আকাশ ভাই, এবার তো বন্দুক নামাও প্লিজ। কিন্তু আকাশ বলে ওঠে সে কথা না। তার উত্তর কর্কট অবিচল। না, এই রোদ বেঁচে থাকলে তোকে আমি কোনোদিন নিজের করতে পারবো না। এই কথা শোনা মাত্র মেঘের চোখ গোল হয়ে আসে। আমাকে হারানোর ভয়ে সে ধান মন্ত্র গলায় ধরে লাফ দিয়ে রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসে আর গলায় ধরে বলে, আকাশ ভাই, তুমি যদি রোদের কিছু করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। মেঘের এই চরম সিদ্ধান্তে ঘরে এক মুহূর্তের অস্থিরতা নেমে আসে। কেউই কোনো কথা বলতে পারে না। আমি দ্রুত এক ধাপ এগিয়ে এসে বললাম, মেঘ, এমন পাগলামো করো না, হাত থেকে ছুরি ফেলে দাও। মেঘ চোখে জল ভরা কণ্ঠে বলে, রোদ, ওখানেই দাঁড়াও। রোদ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। তুমি আমার শেষ আশ্রয়, তুমি আমার বেঁচে থাকার শেষ সম্বল। আমি এসে নির্ভীত আবেগে সাড়া দেই, নরম গলায়, সরল প্রতিজ্ঞায়। মেঘ, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমাদের আন্তরিক স্বীকারোক্তি শুনে আকাশ আবারও রাগে ফসতে থাকে, গলায় কাচের মতো স্বর। বন্ধ করলে ওই লাইলি মজনুদের কাহিনী রোদকে মরতে হবে, না হয় মেঘ আমার হবে। ঠিক সেই সময়ে বাড়ির প্রবেশদ্বারে এসে হাজির হন আসলাম খান। পথচিহ্ন দেখে বুঝতে না পারলে হয়নি। সে ঝট করে এগিয়ে এসে আকাশের থেকে রিভলভার ছিনিয়ে নেন এবং শক্ত হাতে আঘাত করে আকাশকে থাপ্পড় দিতে থাকেন। আসলাম খান তখন আর সহ্য করতে পারলেন না। আকাশের পাগলাম ও নিষ্ঠুরতা আর অহংকারে তিনি সম্পূর্ণ অতিষ্ঠ। হঠাৎই সামনে গিয়ে এক ঝটকায় আকাশকে একটা জোরে থাপ্পড় মারলেন। আর কতবার বলবো, থামবি তুই? এই মেয়েটাকে কি মানুষ নয় ভেবেছিস? ছোটবেলা থেকে তুই তোর মা আর বোন মিলে মেঘের উপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছিস, তোদের মধ্যে কি একটু মানবতা নেই? আকাশ বাবাকে ভয় পান না, তবে সম্মান করে। তাই কিছুক্ষণ নীরব থেকে দাঁত চেপে বলল, আজ যাচ্ছি ঠিকই, কিন্তু মনে রেখো বাবা, যে অন্যায় হয়েছে তার হিসেব আমি নেব। আর নিহা চাচি, তোরা যেটা করেছিস তার মাসুদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। এই বলে আকাশ সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু তার সেই কথাগুলো যেন ঘরের ভেতর বিষাক্ত হওয়ার মতো ছড়িয়ে পড়ল। নিহা ও তার মা রিনা খান আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। মনে হয় আকাশের চোখে এক আসন্ন ঝড়ের পূর্বাভাস তারা পড়ে ফেলেছে। নিহা ভেতরে ভেতরে কাঁপছে, নিজের মনেই বলল, নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনলাম। এই ভুলের পরিণতি কি হবে এখন? রিনা খান কিছুই বলতে পারছে না, ভয়ে গলা শুকিয়ে গেছে, ঠোঁট শুধু কাঁপছে। মেঘ এখনও শকের মধ্যে আছে, বুকের ভেতরটা যেন বরফে ঢাকা। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে বললাম, মেঘ, ভয় পেও না, আকাশ চলে গেছে। আমার চোখ শান্ত কিন্তু দৃঢ় দৃষ্টি। আমি প্রতিজ্ঞা করছি, এবার থেকে কেউ আর মেঘের গায়ে হাত তুলতে পারবে না।
রাতটা ছিল অদ্ভুত শান্ত, বাতাসের হালকা ঠান্ডা, চাঁদের আলোয় জানালার পর্দা সে বিছানায় পড়েছে। মেঘ আর আমার দুজনের মুখেই তৃপ্তির হাসি। মনে হচ্ছিল যেন দীর্ঘ এক ঝড়ের পর অবশেষে আমরা নিরাপদ আশ্রয় পেয়েছি। মেঘের চোখে ছিল ভালোবাসার দীপ্তি, আমার বাহুতে ছিল অচেনা নিশ্চয়তা। সেই রাতে আমি মেঘকে আবারও ভালোবাসায় ভরিয়ে দিলাম, একবার নয় বহুবার। মেঘও তার সমস্ত লজ্জা ভয় সংকোচ ভুলে নিজেকে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে ফেলে। দুজনেই ডুবে গেলাম ভালোবাসার গভীর সাগরে, যেখানে ছিল না কোনো ঝড়, কোনো কোলাহল, শুধু ছিল নিঃশব্দ প্রেমের অনন্ত তরঙ্গ। কিন্তু আমরা জানতাম না এই শান্ত রাতের পরে অপেক্ষা করছে এক ভয়াবহ সকাল, এক সকাল যা আমাদের জীবন পাল্টে দেবে চিরদিনের মতো। ভোরের প্রথম আলোয় মেঘের ঘুম ভাঙল। চুপি চুপি উঠে সে গোসল করে, তারপর ভেজা চুল পিঠে ছড়িয়ে কাপড় শুকাতে রুম থেকে বাইরে এলো। বাতাসে তখন হালকা শিশিরের গন্ধ। কয়েক কদম যেতেই হঠাৎ পেছন থেকে এক শক্ত হাত তার মুখ চেপে ধরল। মেঘের চোখ বিস্ফোরিত হয়ে উঠল, কিন্তু শব্দ বেরোনোর আগেই সব অন্ধকার হয়ে গেল। আমি যখন ঘুম থেকে উঠে মেঘকে খুঁজতে থাকি, বারবার ডাকি, কিন্তু মেঘ কোনো সাড়া দেয় না। তারপর হঠাৎ করে চোখে পড়ে বালিশের পাশে একটা কাগজ, একটা চিরকুট। চিরকুটটা হাতে নিয়েই আমার বুকের ভিতর কেমন যেন হিম হয়ে গেল। আমার আঙ্গুল কাঁপছে, চোখের সমান একটা ছোট্ট কাগজ, কিন্তু মনে হচ্ছে যেন পাহাড় সমান ভার আমার বুকে এসে বসেছে। চুপচাপ আমি চিরকুটটা খুলে পড়তে শুরু করলাম। মেঘের অক্ষরগুলো এখন আমার বুকের ভেতর আগুন জ্বলিয়ে দিচ্ছে। লেখা ছিল, রোদ, আমি মেঘ। আমাদের বিয়েটা হয়তো এক দুর্ঘটনা ছিল, কিন্তু আমার ভালোবাসা কোনোদিন দুর্ঘটনা নয়। তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় অধ্যায়, আমার অহংকার, আমার অলংকার। তোমার ছায়ায় আমি বাঁচতে শিখেছি, তোমার ভালোবাসায় আমি নিজেকে চিনেছি। কিন্তু রোদ, আকাশ ভাই তোমাকে শান্তিতে থাকতে দেবে না। সে এক সাইকো, যার চোখে ভালোবাসা নয়, পাগলামি আর প্রতিশোধের আগুন। তোমার জীবন ঝুঁকিতে ফেলতে আমি রাজি নয়। তুমি আমার প্রাণ, অথচ তোমার পাশে থাকলে এই সেই প্রাণের উপর কালো ছায়া নামে। এ আমি সহ্য করতে পারি না, তাই আমি চলে যাচ্ছি। রোদ, আমাকে খুঁজে ফিরো না, দয়া করে না। তোমার কাছ থেকে দূরে থেকে হয়তো আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু তোমার কিছু হলে আমি এক মুহূর্তও বাঁচবো না। ইতি, তোমার স্ত্রী, মেঘ। আমি থেমে গেলাম। চোখে ঝাপসা দৃষ্টি, চোখে নিঃশব্দ কাঁপন। চিরকুটটা ধীরে ধীরে মুঠোয় চেপে ধরলাম। কাগজটা যেন এক আগুনের মতো গরম। বাইরে ঝিরে ঝিরে বাতাস বইছে, পর্দা হালকা নড়ে উঠছে, কিন্তু আমার ভেতরে ঝড় থামছেই না। আমি নিঃশব্দে ফিসফিস করে বললাম, না মেঘ, তুমি আমার নিঃশ্বাস। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমায় ছেড়ে যাবে না। যদি তুই দূরে চলে যাস, তবে আমি কিসের রোদ থাকি? চোখের কোণ থেকে এক অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল চিরকুটের ওপর। কালির দাগ ছড়িয়ে গেল। মেঘের লেখা, তোমার স্ত্রী মেঘ। বুকের ভিতর ছুরির মতো বেঁধে গেল। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম। চোখে এখন আর অশ্রু নেই, আছে প্রতিজ্ঞা, প্রতিশোধ আর ভালোবাসার আগুন। আমি নিঃশব্দে একাই বলে উঠলাম, মেঘ, আমি তোমাকে খুঁজে আনবো। এই পৃথিবীর শেষ প্রান্ত থেকেও ফিরিয়ে আনবো তোমাকে। তুমি আমার জীবন, আমি তোমাকে ছাড়বো না। অন্যদিকে মেঘ বসে এক অন্ধকার রুমে। রুমটা এমন গভীর অন্ধকারে ডুবে আছে যেন পৃথিবীর সমস্ত কালো রং এসে জড়ো হয়েছে এই এক কোণে। বাতাসে একটা গুমট নীরবতা, প্রতিটি নিঃশ্বাসে ভয়ের ছোঁয়া। মেঘের চোখে আর কোনো আলো নেই, শুধু হাহাকার। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত আলো, সমস্ত আশা কেউ যেন তার জীবন থেকে চুরি করে নিয়েছে। হঠাৎই রুমের গাঢ় অন্ধকারে দূর থেকে একটা আলোর রেখা দেখা দেয়, আর সে আলোর সাথে সাথে ভেসে আসে এক ভয়ানক অট্ট হাসি। হাসিটা যেন কোনো মানুষ নয়, বরং নর পিচাসের। প্রতিটা প্রতিধ্বনি মেঘের বুকের ভিতর কেঁপে ওঠে। সে আতকে ওঠে, দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ে। এদিকে আমি গর্জন দিয়ে উঠি, আমার চোখ লাল হয়ে জ্বলে ওঠে। আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আকাশের নাম ধরে চিৎকার করে উঠি, আকাশ, আকাশ কোথায় তুই? আমার কণ্ঠের এমন গর্জনে পুরো খানবাড়ি কেঁপে ওঠে। বাতাসও থমকে যায়, সবাই আতঙ্কে স্তব্ধ। আসলাম খান দৌড়ে এসে বলে ওঠেন, রোদ, আকাশ তো বাড়িতে নেই, তুমি এমন অঝরে চিৎকার করছো কেন? আমি কিছুক্ষণ স্থির থাকি, তারপর গভীর নিঃশ্বাস ফেলে বলি, চাচা, আপনি আর চাচা আরমান খান, আমি সব খুলে বলছি। আমি ধীরে ধীরে চিরকুটটা এগিয়ে দিই তাদের দিকে, আর তারপর নিঃশব্দে পুরো ঘটনা বলে দিই। কীভাবে আকাশের হুমকি, মেঘের ভয় আর সেই চিরকুটের লেখা বিদায়ের কথাগুলো আমার ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। সব শুনে আরমান খান স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে জল এসে গেছে, হাতে কাঁপুনি ধরে। চিরকুটটা ধরে তিনি ধীরে ধীরে পড়লেন, আর প্রতিটি লাইনে যেন তার বুক থেকে একটা নিঃশ্বাস ছুটে গেল। তার কণ্ঠ ভারী হয়ে এলো, আমার মেয়েটা, আমার মেঘ বড় হয়ে গেছে। সে তার স্বামীকে কত ভালোবাসে আমি কখনো বুঝতেই পারিনি। সারা জীবন শুধু তার সৎ মায়ের অত্যাচার, বঞ্চনা।
তবুও মেয়েটা মুখ ফুটে কিছু বলেনি। আজ বুঝলাম সে শুধু মেয়ে নয়, সে এক সমুদ্র, ভালোবাসার শহর, ত্যাগের সমুদ্র। আমি তখন মুষ্টিবদ্ধ হাতে বললাম, চাচা, আমি মেঘকে খুঁজে আনবো। সে যত দূরেই থাক, যত অন্ধকারেই থাকুক, আমি আলো হয়ে পৌঁছে যাব তার কাছে। আরমান খান আমার দিকে তাকালেন। সেখানে আর কোনো ভয় নেই, আছে শুধু দৃঢ়তা আর ভালোবাসার আগুন। তিনি বললেন, চলো রোদ, আর সময় নেই। স্টেশন, বাস স্টেশন, সবখানেই খুঁজে দেখে আমার মেঘাকে ফিরে আনতেই হবে। আমি মাথা নিচু করেই বললাম, চলুন তাহলে, আর দেরি করা যাবে না। অন্ধকার রুমে নিঃশব্দে বসে আছে মেঘ। চারপাশে এমন নিস্তবতা, যেন পৃথিবীর সব শব্দ কোথাও গিয়ে হারিয়ে গেছে। রুমটা ঘন কুয়াশার মতো অন্ধকার। মনে হয় এই ঘরেই যেন রাত্রির সব কালো রঙে সে আশ্রয় নিয়েছে। ঠিক তখনই অন্ধকারের বুক ছেড়ে ধীরে ধীরে বেশি উঠল এক ভয়ানক আলো। আলোটা যেন সূর্যের নয়, বরং আগুনের এক বিকৃত ছায়া। দূর থেকে অট্টহাসি ভেসে এলো, একটা শীতল, তীক্ষ্ণ আর হাড় কাঁপানো হাসি। মেঘের বুকের ভেতরটা ধক করে উঠল। আলোটা যত এগিয়ে আসে তত স্পষ্ট হয়। সে আকাশ, রক্ত চোখ, দুষ্ট ঠোঁট আর চোখের কোণে এক শয়তানি হাসি। আকাশ মেঘের সামনে এসে দাঁড়ায়, এক ঝটকায় মেঘের মুখের কাপড়টা খুলে দেয়। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আকাশ ভাই, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি রোদের স্ত্রী, আমি রোদের সন্তানের মা হতে চলেছি। এই কথাটা শুনেই আকাশের মুখে বিকৃত হাসি ছড়িয়ে পড়ে। তার ঠোঁট বাঁকিয়ে ওঠে, চোখে আগুন। কি বললি, রোদের সন্তান? মেঘ চোখ নামিয়ে নেয়, চুপচাপ। তার মুঠোয় চেপে ধরা ছোট্ট কাগজের টুকরো, যেটা দিয়ে সে নিশ্চিত হয়েছিল যে সে সত্যিই মা হতে চলেছে। আমাকে এই খবরটা সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে ফেলেছে। আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি অন্যের এটো খাবো? খাই না। মেঘ লজ্জায়, ভয়ে আর অসহায়তায় চোখ নামিয়ে নেয়। তার চোখের কোণে জমে ওঠা জলও এখন শুকিয়ে গেছে। হঠাৎ আকাশের কণ্ঠে ফেটে পড়ে, আজ আমি রোদকে মেরে ফেলবো, তোর বাচ্চাকেও শেষ করে দেবো। মেঘ মাটিতে লুটিয়ে পড়ে, হাত জোর করে কাপা গলায় বলে, না আকাশ ভাই, ওদের কিচ্ছু করবেন না প্লিজ, আমি আপনার পায়ে ধরছি। আকাশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা স্বরে বলে, একটা শর্ত মারলে আমি কাউকে ছেপ দেবো না। কি সত্য? আকাশ টেবিলের নিচ থেকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। ভেতরে তোর সার্টিফিকেট, কিছু জামা কাপড় আর টাকার বান্ডেল। এই ব্যাগে তোর সব সার্টিফিকেট আছে। তুই রাজশাহী চলে যাবি, দূর, অনেক দূর। ভোলেও রোদের সামনে বা আমাদের বাড়ির আশেপাশে আসবি না। ব্যাগে 5 লাখ টাকা আছে, বাকি জীবনটা চালিয়ে নে। মেঘ অবাক হয়ে তাকায়। এতে তোমার লাভ কি আকাশ ভাই? আকাশের মুখে পাগলামো ছড়িয়ে পড়ে, চোখে আগুন, ঠোঁটে রক্তচাপা হাসি। লাভ, রোদ হেরে যাবে, তুই বাঁচবি, কিন্তু তার ভালোবাসা হারিয়ে তোর সন্তান জন্ম নেবে, কিন্তু বাবাহীন হয়ে বড় হবে। আর রোদ কখনো জানবে না তার একটা সন্তান আছে। আকাশের ঠোঁটে বিকৃত হাসি। এই বলে আকাশ এমন এক অট্টহাসি দেয় যে হাসির শব্দে দেয়ালের উপর থেকে ধুলো ঝরে পড়ে। হাসিটা যেন মৃত্যুর আগমনী বার্তা। মেঘ সেদিন স্থির দাঁড়িয়েছিল, আর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ছিল মাটিতে, যেন তার মাতৃত্বের প্রতিটি স্বপ্নই সেই জলের সাথে মিলিন হয়ে গেল। আকাশ নীরব রেখায় পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনায় সে একা হাতে বাস্তব করে দিল। মেঘকে তুলে দিল সিলেটের পথে, হাত বাঁধা ব্যাগ, চোখ অদ্ভুত, এক নির্মম ঠোঁট। বিদায়ের মুহূর্তে সে ঠান্ডা গলায় বলে, বলেও রোদ বা আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করবি না। তুই যদি কোনোভাবে খবর পাঠাস তো রোদকে শেষ করে দেব, তাতেই আমি খুশি হব। মেঘ নীরবে কল্পনার ভাঙা জল নিজের গালে মুছল। হাতে থাকা 5 লাখ টাকার বান্ডিলকে আঁকড়ে ধরে সে রওনা হলো। কোথায় যাবে, কতদিন চলবে, আকাশ যে টাকা দিয়েছে তা কতদিন তার সাক্ষী থাকবে, সবই মনে মেঘের অচেনা জিজ্ঞাসা। পায়ে পায়ে সে হারালো এক ভর সমাপ্ত জীবনের ছায়া, আর কাঁদতে কাঁদতে ক্রমশই বাড়ি থেকে দৌড়ে গেল। অন্যদিকে আরমান খানও আমি শহর জুড়ে মেঘের খোঁজে ছুটলাম। স্টেশন, বাস স্ট্যান্ড, অচেনা অলিগলিতে আমরা জিপিএসের মাঝেও খুঁজে ফেললাম, কিন্তু কোনো চিহ্ন মেলেনি। ফোন বেজে ওঠেনি। মেঘের নাম্বার ঘরে ফেলে গিয়েছিল। সন্ধ্যা মেলে ক্লান্তি আমাদের পাকে আটকে দেয়। ক্ষুধার মতো বিষাদের সঙ্গে আমরা খানবাড়িতে ফিরে এলাম। ঘরে ঢুকতে আমার চোখে ধরা খেলো আকাশ। বসে আছে ঠোঁট ফাঁপিয়ে, যেন সবই তার বিনোদন। রাগে মিশে আমি গিয়ে আকাশের গলা চেপে ধরলাম। আকাশ, তুই আমার মেঘকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল কোথায়? আকাশ উল্টো হাত বাড়িয়ে হাসতে হাসতে বলে, রোদ, তোর কষ্ট দেখলে আমার মন ভরে ওঠে, তোর কান্না, তোর বেদনা, আমি সেগুলোতেই আনন্দ পাই। তুই যত কষ্ট ততই আমার ফ্যান্টারি পূরণ হয়। তাই রাত্রে
খান বাড়িতে কাঁপুনি ছড়িয়ে দিল। আমার চোখে অগ্নি জ্বলে উঠল। বলেছিলেন প্রতিজ্ঞা। আরমান খান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, এসব কি মানুষের কাজ? মেঘ কোথায় কেউ জানে না, কিন্তু এক কথা স্পষ্ট, এই যাত্রা আর পুরনো হিসাবের মতো নয়। এখানে কোনো ফিরে যাওয়া সহজ হবে না। আকাশের গলায় আওয়াজ ভেসে উঠল, ঠোঁটের কোণে অট্টহাসি মিশিয়ে। রোদ, বলছিলাম আমি তোকে ছাড়বো না। এবার তোর সেই সাহসের মূল্য তিলে তিলে চুকিয়ে দিতে হবে। তোর যন্ত্রণার প্রতিটি মুহূর্ত আমার আনন্দের উৎস হবে। তোর জীবন আমি নরকের চর্মে বানিয়ে দেব। হাসিটা এতই কটু, এতই শীতল যে খানবাড়ির প্রতিটা কক্ষ কেঁপে উঠল। দেয়ালগুলো যেন আকাশের অট্টহাসিতে তাল মরিয়ে পড়ল। আমার চোখে আগুন জ্বলে উঠল। আকাশ, এবার তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস। আমি রোদ চৌধুরী। আমি এই খানবাড়ি কাঁপিয়ে দিতে পারি, ভেঙে দিতে পারি, এবং তোর পরিবারকে, সবাইকে পথের ধারে ফেলে দিতে পারি। আকাশ ঠাট্টা করে হাসলো, তাচ্ছিল্যপূর্ণ হাসি। রোদ, তুই কি পাগল? তুই কি দিয়ে আমার সঙ্গে লড়বি? জানিস তো, মানি ইজ সেরেন্ট গড। আমার টাকা, আমার পাষাণ, থানা, পুলিশ সবাই আমার হাতে। তুই একা কি করতে পারিস? আকাশ, তোর টাকা কাগজে লেখা আছে, কিন্তু আমি রোদ চৌধুরী, রফিক চৌধুরীর পুত্র, আর গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। আমার নাম, আমার পরিচয়, 1000 কোটি টাকার উত্তরাধিকার, তা তোদের খেলার জিনিস নয়। এ কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। নিহার চোখ কেঁপে উঠল, বিস্ময় মুখ কালো হয়ে গেল। রিনা খান চুপচাপ দাঁড়িয়ে কেবল তাকালেন। আসলাম খান আর আরমান খান দুজনে কাঁপছিলেন। আমার পরিচয় শুনে তারা অবাক। খানবাড়িতে সেই মুহূর্তে নীরবতা নেমে এলো। অবিশ্বাস আর উত্তেজনায় এক অদ্ভুত মিশ্রণ। কেউ কিছু বলতে পারল না, কেউ কল্পনাও করতে পারেনি আমার মুখে লুকিয়ে থাকা এই গর্ব, এই প্রতিশ্রুতি এক আঘাতে পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। আমার চোখে অগ্নি জ্বলে উঠল, কণ্ঠে সাপসহ্য যেন বেজে উঠল। আমি ধীর কণ্ঠে এবারে বললাম, আমি রোদ চৌধুরী, আমি প্রতিশ্রুতিবদ্ধ। এই খানবাড়িটাকে আমি অন্ধকারে ধ্বংসিয়ে দেব, তোমাদের সবাইকে পাথর ধারে ছেড়ে দেব। তোরা যা করেছিলি আমার মেঘকে আমার থেকে আলাদা করা, তোমরাই ব্যর্থতা ভোগ করবে। কথাগুলো ছিল হিংস্র, অথচ শব্দের প্রতিটা ছন্দে লাজকতা নেই, শুধু অনুশোচনা ও প্রতিশোধের মিশ্রণ, অনিবার্যতা। এরপর আমি আর অপেক্ষা করলাম না, মাথা উঁচু করে ফিরে গেলাম আমার রাজপ্রাসাদে, আমার শাসনের স্থলে, যেখানের প্রতিটা সিদ্ধান্ত শক্তিতে মিশে আছে। খানবাড়িতে যখন সেই স্থির শব্দগুলো ফাঁকে ফাঁকে পড়ে, তখন ভয় আর অনুশোচনার ছায়া শুরু হয়। সবার কণ্ঠে নীরবতা, চোখে লজ্জার লালচে ছাপ। নিহত সদৃশ্য সব বিশ্বাস যেন ভেঙে পড়ল। তারা বুঝে গিয়েছে যে এক মুঠো মানুষের গর্ব, এক মুহূর্তের ভুল এত বড় রামধনু ভাঙাতে পারে। নেহা কাঁপতে কাঁপতেই মৃদকণ্ঠে বলল, এই কি করলাম আমি? এত বড় কোটিপতি মানুষ হাতছাড়া করলাম, এত বড় ভুল। রিনা খানের কণ্ঠে ছিল এক ধরনের ধ্রুব শোক। বক্তব্যগুলো কেটে উঠল, কিন্তু শব্দগুলো পাতলা। নিহা, আমরা কি ভুল করেছি? আমরা কি এত বেপরা পথে গেছি? রুদ, কেমন হাতছাড়া করলি? আসলাম খান কণ্ঠ চেপে বলল, আকাশ, তুই যে কার সাথে পাঙ্গা নিলি তার ফল তোকে ও তোর পুরো পরিবারকে মেটাতে হবে। ভাব, সবাই কেমন করে দোষ ভোগ করবে। খানবাড়ির প্রাঙ্গণে এখন এক অস্পষ্ট ভবিষ্যৎ কাঁপছে। আমার প্রতিশ্রুতি এক তীব্র হয়ে নেমে এসেছে, আর প্রত্যেকের হৃদয়ে বীজ বোনা হলো অনিশ্চয়তার। সেদিন আমি ফিরে আসি নিজের রাজপ্রাসাদে, চোখে জলমল করছে হাজারো কষ্টের অশ্রু, মনের ভেতর জ্বলছে অনুতাপ আর প্রতিশোধের আগুন। চারদিকে নিস্তব্ধ, রাজপ্রাসাদের দেয়ালগুলো যেন আজ আমার সঙ্গে কাঁদছে। আমার মা বারান্দা থেকে আমাকে দেখে থমকে গেলেন, স্নেহভরা কণ্ঠে বললেন, রোদ, তুই আজ আসবি বলছিলি তো না? তবুও এসেছিস কেন? তোর মুখটা এমন মলিন কেন রে বাবা? মায়ের হৃদয় তো সন্তানের নীরব যন্ত্রণা বুঝতে জানে। আমি কোনো উত্তর দেই না, মুহূর্তের মধ্যে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি মায়ের বুকে। আর শত চেষ্টা সত্ত্বেও বুকের ভেতর জমে থাকা ব্যথার জল গড়িয়ে পড়ে মায়ের কাঁধে। মা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে রোদ? কে তোর মন ভাঙলো? আমি তখন সব খুলে বলি। নেহার মিথ্যা ভালোবাসা, তার প্রতারণা, মেঘের সঙ্গে আমার বিয়ের কাহিনী, আকাশের নির্যাতন, সব কিছু। শব্দে শব্দে যেন আগুন ঝরে পড়ে আমার কণ্ঠ থেকে। পিছনে দাঁড়িয়ে আছেন বাবা, দেশের শিল্প জগতের দাপটে মানুষ, আর গ্রুপের কর্ণধার। অথচ আজ তার চোখে বিস্ময়ে, রাগ আর বেদনা চায় একসাথে। তিনি বর্জ্য কণ্ঠে বলে ওঠেন, রোদ, মেঘ কোন খানবাড়ির মেয়ে? আসলাম খানের না আরমান খানের? আমি থমকে গিয়ে উত্তর দেই, বাবা, মেঘ আরমান খানের প্রথম স্ত্রীর মেয়ে। এই কথা শুনেই বাবার শরীর যেন নিস্তেজ হয়ে গেল। হঠাৎই তিনি সবাই ধপ করে বসে পড়লেন, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।
তিনি ভাঙা গলায় বলতে থাকলেন, আরমান চৌধুরী, তুই আমাকে মিথ্যা বলেছিস, আমার বিশ্বাস ভেঙে ছাই করে দিয়েছিস। আমি বেশ অবাক, কিছুই বুঝতে পারি না। বাবা তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই আমার মা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, মেঘ হচ্ছে তোমার ফুফাতো বোন। আরমান খান তোমার বাবার বোনকে, মানে তোমার ফুপুকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল। তোমার ফুপু অর্থাৎ মেঘের মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। তখন আরমান সবাইকে মিথ্যা বলেছিল যে মা মেয়ে দুজনেই মারা গেছে। আমরা কেউ জানতাম না বাচ্চাটা বেঁচে আছে। সব কিছু যেন এক মুহূর্তে উল্টে গেল আমার সামনে। আমার হৃদয় কেঁপে উঠল। যে মেয়ের জন্য আমি জীবন বাজি রেখেছি, সে আমার রক্তের সম্পর্কের। বাবা আমার দিকে চেয়ে এক ভয়ঙ্কর শপথ নিলেন। যখন খানবাড়ি আমার পরিবারকে এই নরকের যন্ত্রণায় ফেলেছে, আমি তাদের পথে বসিয়ে ছাড়ব। তাদের প্রতিটি অহংকার, প্রতিটি ক্ষমতার মুখোশ আমি ছিঁড়ে ফেলব। এটা আমার রক্তের শপথ, রফিক চৌধুরীর শপথ। আমার চোখে জল ঝরতে থাকে। মেঘের মুখ ভেসে ওঠে, ভালোবাসা, রক্তের বন্ধন আর নিয়তির নিষ্ঠুর হাসি সব একসাথে মিলেমিশে তৈরি করে এক ভয়ে ভয়ে অন্ধকার ভবিষ্যৎ। বাবা জানালার পাশে বসেছিলেন, হাতে এক কাপ কালো চা। কিন্তু চা ঠান্ডা হয়ে গেছে বহুক্ষণ আগেই। বাইরের আকাশে মেঘ জমে উঠেছে। হালকা বৃষ্টি নামার আগুনে আলো দুলছে আকাশের কিনারায়। হঠাৎই তিনি উঠে দাঁড়ালেন, চোখে অদ্ভুত এক কঠোরতা, গলায় নিঃশব্দ বজ্রধ্বনি। রোজ, আজ থেকে তোর একটাই কাজ, তোর হারিয়ে যাওয়া বৌমা মানে আমার ভাগ্নি মেঘকে খুঁজে বের করবি। শহরের সব অলিগলি, সব রাস্তাঘাট, এমনকি পত্রিকার পাতায় পাতায় তার মুখ ছাপিয়ে দে। সে মেয়েকে আমি খুঁজে না পর্যন্ত এই রাজপ্রাসাদের বাতাসও আমার ভালো লাগবে না। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু ঠোঁট শুকিয়ে গেল। বাবার কণ্ঠে যে ব্যথা, তাতে রক্ত জমে যায়। চোখ নামিয়ে শুধু বললাম, বাবা আমি খুঁজে আনবো, প্রতিজ্ঞা করছি। সেদিনের সন্ধ্যায় নেমে এলো নিঃস্বাদ নিস্তবতায়। সিলেটের রেল স্টেশনে একা একা হেঁটে যাচ্ছিল মেঘ। হাতের ব্যাগে অল্প কিছু টাকা, বুকের ভেতরে এক অগণিত শূন্যতা। তার চোখে না ছিল লক্ষ্য, না ছিল কোনো গন্তব্য, শুধু ছিল অস্পষ্ট স্মৃতি, কিছু বিশ্বাসঘাতকতার দাগ। হঠাৎ তার শরীর দুলে উঠল, দৃষ্টি ঝাপসা হয়ে গেল। তারপর অন্ধকার। যখন জ্ঞান ফিরল, তখন দেখল এক অপরিচিত ছাদের নিচে শুয়ে আছে। চারপাশে গ্রামের গন্ধ, মাটির ঘরের দেয়ালে কেরোসিন বাতির আলো দুলছে। আমি কোথায়? এক বৃদ্ধ পাশে বসে বললেন, ভয় পেও না মা, আমি আমিনা। সকালে কাজের পথে যাচ্ছিলাম, দেখি তুই রাস্তার পাশে অচেতন পড়ে আছিস। তুই আমার মেয়ের বয়সী, তাই ঘরে নিয়ে এসেছি। এখন নিরাপদে আছিস। মেঘের চোখে অজানা জলের ধারা নেমে এলো। এক মুহূর্তে সে বুঝে গেল, অপরিচিতের দয়ের ভেতরেও মায়ের মতো মমতা থাকতে পারে। কিন্তু নিজের অতীতের কষ্ট, নিজের শরীরে লেগে থাকা অপমানের গন্ধ, তা থেকে মুক্তি পেতে হয়তো তার জন্ম যথেষ্ট নয়। এদিকে খানবাড়িতে এক ভয়ের তো নীরবতা। রাতের আধারে চুপচাপ ঘরগুলো যেন শুনছিল কোনো গোপন আর্তনাদ। কারণ নিহা নেই, নিহা হারিয়ে গেছে। কেউ জানে না সে কোথায়, কিন্তু সবাই জানে এই অদৃশ্যতার পেছনে আছে আকাশ। আকাশ যে ভালোবাসার মুখোশ পরে ঘৃণার আগুনে নিজেকে দ্বন্দ্ব করেছে প্রতিদিন। নিহাকে সে এক অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল। নিহার চোখে ভয় আর কণ্ঠে প্রার্থনা। আকাশ ভাই, আমাকে যেতে দাও, আমি কিছু ভুল করিনি। কিন্তু আকাশের মুখে তখন ছিল এক বিকৃত তৃপ্তি, যেন অন্যের যন্ত্রণায় সে নিজেরই শক্তি মাপে। আকাশ ঝাঁপিয়ে পড়ে নিহার উপর। সারাদিন ও সারা রাত ধর্ষণ করেছে নিহাকে। বাতাসের ভেতরে সেই ঘরে নীরবতা গলে যাচ্ছিল। নিহা চুপচাপ সই করে দিল এক কাগজে, কাগজ যার প্রতিটি অক্ষর ছিল তার দাসত্বের শপথ। আকাশ ঠোঁটের কোণে ঠান্ডা হাসি টেনে বলল, তুই মেঘকে আমার কাছে থেকে দূরে সরিয়ে দিয়েছিস, এবার তার শাস্তি তোর জীবন ভোগ করতে হবে। এটা ছিল তোরও আমার বিয়ের কাবিননামা। আজ থেকে তুই আমার স্ত্রী। সেই রাতের পর থেকে নিহা নিঃশব্দ এক ছায়া হয়ে গেল। তার চেহারায় রোদ নেই, শুধু এক জ্যোৎস্নাহীন অন্ধকার, যেখানে প্রতিটি শ্বাসে বেঁচে থাকার অপরাধ বোধ। এদিকে আমি শহরের প্রতিটি অলিগলিতে খুঁজছি মেঘকে। স্টেশনের বেঞ্চে, নদীর ঘাটে, এমনকি হাসপাতালের কোণে জিজ্ঞাসা করছি এই মেয়েটিকে কেউ দেখেছেন কিনা। কেউ না বলছে, আবার কেউ চুপচাপ। আর এদিকে মেঘ আমেনার ঘরে নিজের বুকের ভিতর এক নতুন পৃথিবী গড়ছে। তার গর্বে জীবন কাঁপছে, যেন ভাঙা হৃদয়ের ভেতরেও ঈশ্বর এক আলো জ্বেলে দিয়েছেন। আমেনা বলল, মা, যদি যতদিন তুই নিজের পায়ে দাঁড়াতে না পারিস, ততদিন আমি আছি। এ দুনিয়ার মা হারালে সব হারাস, কিন্তু আমি তোকে হারাতে দেব না। তোর বাচ্চা হওয়ার পরে আমি ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিব।
মেঘ জানালার দিকে তাকালো। বৃষ্টি নামছে ধীরে ধীরে। আকাশের অন্ধকারে যেন কেউ লিখছে তার জীবনে নতুন অধ্যায়। দিনের পর দিন খানবাড়ির অবস্থা ধীরে ধীরে ভাঙ্গা প্রাসাদের দেয়ালের মতো ক্ষত হয়ে যাচ্ছিল। যে বাড়ি একসময় আভিজাত্যের অহংকারে মাথা উঁচু করে দাঁড়াতো, আর সেখানে নেমে এসেছে নীরব এক অন্ধকার। অন্যদিকে আকাশের চোখে লালসা ছাড়া আর কিচ্ছু নেই। নেহা এখন কেবল তার জীবনের এক স্ত্রী নয়, বরং এক ভোগের বস্তু। একজন নারী নয়, যেন এক নির্জীব প্রতিমা, যাকে প্রতিদিন অপমানের আগুনে দ্বন্দ্ব হতে হয়। আর তার চোখে নেই কোনো স্বপ্ন, শুধু শূন্যতা। যেন প্রতিটি রাতে শেষে ভোর নয়, আসে নতুন এক যন্ত্রণা। অন্যদিকে আমি আজও খুঁজে বেড়াই আমার মেঘকে, যে মেঘ একদিন আমার আকাশ ভরে দিয়েছিল ভালোবাসায়। আমার চেহারায় ক্লান্তি, চোখে ঘুমহীন অপেক্ষা, বুক ভরা যন্ত্রণা। তবু আমি থামিনি, কারণ আমার ভালোবাসা মৃত্যুহীন। এই ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি এখন আমার বাবার ব্যবসার ভার নিজে নিয়েছি। দিনরাত পরিশ্রমের ফাঁকে ফাঁকে আমি এখনও খুঁজে ফিরি মেঘের কোনো ছায়া, কোনো স্মৃতি, কোনো এক ঝলক, যা আমার জীবনে সবচেয়ে বড় আলো ছিল। এভাবেই কেটে গেল দীর্ঘ 5টা বছর। সময়ই মেঘের জীবনে নিয়ে এসেছে নতুন এক পরিচয়ে। সে এক সন্তানের মা। তার ছেলের নাম রোহান, বয়স 4 বছরের কিছু বেশি। রোহানের মুখের হাসিতে যেন মেঘ প্রতিদিন নতুন করে বাঁচে। যেন সেই শিশুটি তার বুকের ভেতর জমে থাকা সমস্ত ব্যথার উপর নরম একটা প্রলেপ দেয়। একদিন সকালে বাবা আমাকে ডাক দিলেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু চোখে একটা অচেনা কোমলতা। রোদ, সিলেট অফিসে কিছু সমস্যা হয়েছে, তুই নিজে গিয়ে দেখে আয়। আমি তোকে একা পাঠাতে চাই না, তোর মাও যাবে সঙ্গে। পরদিন সকালেই আমি আমার মা রওনা হলাম সিলেটের পথে। চেনা শহর, কিন্তু অচেনা সময়, অচেনা গল্পের পর্ব। আমরা উঠলাম নিজেদের পুরনো বাড়িতে, যেখানে আমি একসময় ছোট ছোট পায়ে হাঁটতাম। কিন্তু একবার আগুন লেগেছে, তাতে সব কিছু পড়ে গেছে। শৈশবের কোনো স্মৃতি নেই, আর সেখানে শুধু বাতাসের সুর আর একাকিত্বের প্রতিধ্বনি। অফিসের কাজ সেরে আমি বিকেলে পাশের পার্কে একটু হাঁটছিলাম। আকাশে হালকা মেঘ, রোদ ঝলমলে বিকেল, যেন এক অচেনা শান্তি সে ছুঁয়ে গেল আমাকে। ঠিক তখনই পেছন থেকে এক ছোট্ট কণ্ঠ, আঙ্কেল, এখানে বসবেন না, বলেন তো তুলনাম লেগে যাতে আপনার কাফন মারতে হবে। আমি একটু অবাক হয়ে ফিরে তাকালাম। 4-5 বছরের একটা ছোট্ট ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, চোখে বুদ্ধির দীপ্তি, ঠোঁটে মিষ্টি হাসি। আমার মনে কেমন যেন অদ্ভুত একটা আলোড়ন হলো। ধন্যবাদ বাবু, তুমি তো বেশ খেয়াল রাখো। তোমার নাম কি? ছেলেটি গর্বস্বরে বলল। আমার নাম নোহান। এই নামটা শুনেই আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। একটা চেনা কম্পন, এক অচেনা আবেগে আমার গলা ভারী হয়ে এলো। ঠিক তখনই দূর থেকে একটা বয়স্ক মহিলা দৌড়ে এসে বললেন, রোহান, এই যে বাবা, কতবার বলছি না বেশি দূর যাস না। সাহেব, ও মা পাশের অফিসে কাজ করে, ও আপনাকে বিরক্ত করছে বুঝি? আমি একটু থামলাম। না না, এই ছেলেটা তো দারুণ ভদ্র আর বুদ্ধিমান। তার সঙ্গে দেখা হয়ে আমার বরং বেশ ভালো লাগলো। আর সেই মুহূর্তেই আমার জীবনে যেন নতুন করে লেখা শুরু হলো ভাগ্যের পরের অধ্যায়। একটা গল্প যেখানে এক বালক রোহান অজান্তেই ছুঁয়ে ফেলেছে তার নিজের পিতার হৃদয়ে। সেদিন বিকেলের আলোটা কেমন যেন নরম, নিস্তব্ধ আর বিষণ্ণ। আমি সেই পার্কের বেঞ্চে বসে আছি। হালকা হাওয়া আমার মুখে ছুঁয়ে যাচ্ছে, অথচ মনটা যেন ভারী হয়ে আছে অজানা কোনো টানে। একটু আগে যে বাচ্চাটা কাছে এসে নিষ্পাপ মুখে বলছিল, আঙ্কেল, এখানে বসবেন না, বলেন তো তুলনাম লেগে যাতে। আমার মনে হলো এই কণ্ঠটা, এই মিষ্টি চোখ দুটো যেন কোথাও আগে শুনেছি, আগেও দেখেছি। কেন যেন ছোট্ট রোহান নামটা শুনে বুকের ভিতর কেমন এক অদ্ভুত হাহাকারে ছুঁয়ে গেল। রোহান, মনে হলো নামটার সাথেই যেন আমার হারিয়ে যাওয়ার পৃথিবীর কোন এক টুকরো মিশে আছে। রোহান চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ স্থির হয়ে বসে থাকি। চারপাশে শিশুর হাসি, বাতাসে ভেসে আসে চিপসের গন্ধ, কিন্তু আমার বুকের ভেতর শুধু নীরবতা। আজ অদ্ভুতভাবে মনটা ফ্রেশ লাগছে, তবুও কেন যেন চোখের কোণে হালকা জ্বালা। অন্যদিকে খানবাড়িতে নেমে এসেছে অন্ধকারের পর্দা। বংশের ঐশ্বর্য, গৌরব, অহংকার সব যেন মাটিতে মিশে গেছে। আকাশ এখন এক দানবের মতো হয়ে উঠেছে। নেহা শরীরে মনে আত্মায় প্রতিদিন বিষ ঢেলে দিচ্ছে সে। নেহা এখন নিঃশেষ, নিঃশেষ তার মা রিনাও। দুজনেই যেন নিজেদের কর্মফলের আগুনে পড়ছে। বুঝতে পারছে যে মানুষটিকে তারা একদিন অপমান করেছিল, সে রোদে আসলে ছিল আশীর্বাদ, আর তারা হারিয়েছে জীবনের শ্রেষ্ঠ উপহার। পরদিন আমি অফিসে মিটিং ডাকি। সব স্টাফ হাজির। আলো ছায়ার খেলায় আমার দৃষ্টি হঠাৎ গিয়ে থামে এক সম্পূর্ণ পর্দাশীল মেয়ের ওপর। মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, কালো বোরখায় মুখটা লুকানো। ওই চোখ দুটো যেন আমার বুকের ভেতর চিরে ঢুকে গেল। আমি হঠাৎই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। সে চোখে যেন
মেঘের নির্জনতা, যেন আমারই মেঘের চোখে সেই পুরনো কষ্টের ছায়া। মিটিং শেষ হলো। আমি ম্যানেজারকে ডেকে বললাম, ওই মেয়ে মানে বোরখা পরা মেয়েটাকে? ম্যানেজার উত্তর দেয়, স্যার, ওর নাম মায়া, খুব ভালো মেয়ে। এখানে তার মা আর ছেলেকে নিয়ে থাকে। পুরুষ থেকে একদম নিজেকে আড়াল করে রাখে। আমি কিছুক্ষণ চুপ করে থাকি। মায়া নামটা কানে বাজে, কিন্তু মনে প্রতিধ্বনি হয় অন্য নামে, মেঘ। সন্ধ্যায় আমি আবারও যাই সে পার্কে। বাতাসে পাতা ঝিরিঝিরি শব্দ, দূরে কোনো বাচ্চা হাসছে। ঠিক তখনই একটা কণ্ঠ। আঙ্কেল তেমন আতেন? আমি ঘুরে দেখি সেই ছোট্ট রোহান, মুখে নিষ্পাপ হাসি, চোখে অপার মায়া। ভালো আছি, তুমি কেমন আছো? তোমার নাম রোহান, তাই না? রোহান মাথা নাড়ে। হ্যাঁ আঙ্কেল, আমি লোহান। তোমার নাম কি আঙ্কেল? আমার নাম রোদ চৌধুরী, আর গ্রুপের এমডি আমি। আর তুমি? রোহান হঠাৎ থেমে যায়, তার চোখে এক ফোঁটা ভয়, এক ফোঁটা অচেনা অনুভূতি। আঙ্কেল তুমি হয়তো বিরক্ত হতো, আমি যাচ্ছি। এই বলে ছোট্ট পা দুটো দিয়ে ধুলো উড়িয়ে চলে যায় রোহান। আমি বিস্ময়ে তাকিয়ে থাকি, কিছুই বুঝতে পারছি না। কেন এই শিশুটির প্রতিটি শব্দ আমার বুকের ভেতর ঝড় তুলছে? কেন আমার মনে হচ্ছে আমি যেন আমার নিজের রক্তের সাথে কথা বলছিলাম। রাতটা সেদিন অদ্ভুতভাবে নীরব ছিল। শহরের আলো যেন নিভে নিভে যাচ্ছিল। আকাশের বুকেও কোনো তারা ছিল না। অন্যদিকে একা বসে কান্না করছিল এক নারী। বোরখার আড়ালে লোকন এক অচেনা মেঘ। অফিস থেকে ফিরে দরজাটা বন্ধ করে দিয়েছিল সে নিঃশব্দে, যেন পৃথিবীটাকে নিজের কষ্ট থেকে দূরে রাখতে চায়। কিন্তু মেঘের বুকের ভেতর যে তোলপাড়, তা কে শুনবে? অজরে কান্নায় ভাসিয়ে দিচ্ছে। তার মুখে পর্দা, ঠোঁট কাঁপছে নিঃশব্দে। রোদ, আমার রোদ, তোমাকে সামনে পেয়েও একটু ছুঁয়ে দেখার সাহস হলো না। তুমি জানো না সারাদিন তোমায় ছাড়া বেঁচেছিলাম আমি। তার কণ্ঠে কাঁপন, বুকের ভিতর সঞ্চিত ব্যথা এক এক করে ঝরে পড়ছে অশ্রু হয়ে। আর বুকের ভিতর ভয়, যদি আকাশ জানতে পারে, যদি আমি আবার তার জীবনে ফিরে যাই, তবে আকাশের আগুন তো এবার তার প্রিয়জনকে পুড়িয়ে ছাই করে দেবে। তবুও আজকে রাতে মেঘের চোখের জলে একটুখানি আনন্দ মিশে আছে। প্রিয় মানুষটাকে দেখে, তার কণ্ঠ শুনে, তার চোখে একটুখানি আলো খুঁজে পাওয়ায় এই ক্ষণিকের দেখা যেন তার সমগ্র জীবনের পুরস্কার। অন্যদিকে আমি সারা রাত ভাবতে থাকি, বাচ্চা রোহানটা এমনভাবে চলে গেল কেন? তার চোখে যেন ভয়, যেন লুকোনো কষ্টের ছাপ। পরদিন সকালটা শান্ত, বাতাসে শিশিরের গন্ধ। আমি পার্কের বেঞ্চে বসে আছি, চারদিকে শিশুর হাসি আর ওদের নরম উষ্ণতা। আমি অপেক্ষা করছি, কার জন্য তা আমি নিজেও জানি না। শুধু জানি একটা ছোট্ট ছেলের জন্য বুকের ভিতরে এক অদ্ভুত টান কাজ করছে। ঘড়ির কাঁটায় পার হলো অনেকটা সময়। অবশেষে দূর থেকে দেখা গেল রোহান দৌড়ে আসছে। ছোট্ট হাত দুটো বাতাসে নেড়ে হাসছে সে। আমি হেসে সামনে এগিয়ে যাই। রোহান, কাল তুমি এমন করে চলে গেলে কেন বাবু? রোহান মাথা নিচু করে, একটুখানি থেমে বলে, মা বলেতে তাদের অনেক টাকা আছে, তাদের থেকে দূরে থাকতে হয়, তাই। আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। তোমার মায়ের কি বড় লোকদের সাথে কোনো খারাপ অভিজ্ঞতা আছে? রোহান শিশুসুলভ গলায় বলে, হ্যাঁ, মা বলে বড় লোক মানেই খারাপ, তারা অন্যদের কত বোঝে না, খুব অহংকারী হয়। সবাই তো খারাপ হয় না রোহান, কেউ কেউ ভালো হয়, ঠিক তোমার মতো। যদি চাও আমরা বন্ধু হই। রোহান একটু চুপ থাকে, যেন মায়ের মুখটা মনে পড়ে। তারপর মুখ তুলে নিষ্পাপ চোখে তাকিয়ে বলে, ঠিক আছে আঙ্কেল, আজ থেকে তুমি আমি বন্ধু। আমার ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে, যেন এই ছোট্ট শব্দেই কোনো অজানা সম্পর্কের সূচনা হলো। আমি পকেট থেকে মোবাইল বের করেই, চলো আমরা একটা ছবি তুলি, বন্ধুত্বের স্মৃতি রাখবো। রোহান হেসে কাছে আসে, ছোট্ট হাতে আমার কাঁধে হাত রাখে। আমি ছবির বোতাম চাপার মুহূর্তে অনুভব করি কেন যেন এই শিশুর আলিঙ্গনে এক অদ্ভুত শান্তি, এক চেনা গন্ধ, এক হারানো ভালোবাসার ছোঁয়া। মোবাইলের স্ক্রিনে দেখা যায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর একটা ছোট্ট ছেলের মুখে একই হাসি, একই চোখের দীপ্তি, একই রক্তের ছাপ। আমি কিছু বুঝতে না পারলেও চোখে অজানা জল টলমল করে ওঠে। ঠিক তখনই দূর থেকে আমেনা ছুটে আসে। রোহান, মা ডাকছে, চলো ঘরে যাই। রোহান ফিরে তাকিয়ে বলে, ভাই আঙ্কেল, কাল আবার দেখা হবে। আমি শুধু তাকিয়ে থাকি। বাতাসে ওর ছোট্ট কণ্ঠ ভেসে আসে, সঙ্গে ভেসে যায় আমার নিঃশব্দ হাহাকার। আমি জানি না আজ যে বাচ্চাটার সাথে আমি বন্ধুত্ব করলাম, সেই আমার নিজেরই রক্ত, আমার নিজের মেঘের বুকের অংশ, আমার সন্তান রোহান। সারাদিন অফিসে কাজের ফাঁকে ফাঁকে মেঘের চোখ যায় আমার দিকে, অপলক নিঃশব্দ, যেন কোনো অদৃশ্য আকর্ষণে টানছে তাকে। আমি মাঝে মাঝে অনুভব করি কারো দৃষ্টি আমাকে ছুঁয়ে যাচ্ছে। আমি তাকিয়ে দেখি মিস মায়া,
অফিসের নতুন সহকর্মী, শান্ত সংযত, অথচ চোখে এক অদ্ভুত চেনা ছায়া। আমি নিজেকে প্রশ্ন করি, এ মেয়ে কে? মায়া নাকি সত্যি মেঘ? কিন্তু মেঘ তো বহু বছর আগে হারিয়ে গেছে। যে মেঘের কোনো মা ছিল না, কোনো সন্তানও না। তবু এই মেয়ের মুখে সে হারিয়ে যাওয়া মেঘের শান্ত কষ্টের ছাপটা কেন যেন আমার বুকটা বারবার কাঁপিয়ে তোলে। বিকেলে আমি প্রতিদিনের মতো পার্কে যাই। রোহান নামের ছোট্ট ছেলেটা আমার প্রতিদিনেরই সঙ্গী, হাসি খুশি প্রাণবন্ত। রোহানকে দেখলেই আমার ক্লান্ত দিনটা হালকা হয়ে যায়। হয়তো নিজের হারিয়ে যাওয়া শিশুকালের কিছু ছায়া রোহানের হাসিতে খুঁজে পাই। একদিন আমি অফিসে সাহস করেই মিস মায়ের ডেস্কের পাশে গিয়ে বললাম, মিস মায়া, আপনার নামটা কি সত্যি মায়া নাকি মেঘ? মেঘ কেঁপে ওঠে, মুহূর্তেই মুখ ফিরিয়ে নেয়, গলার স্বর নিচু করে বলে, তারপর কোনো উত্তর না দিয়ে চলে যায়। আমার মনে কেমন যেন খচখচে কৌতূহল জমে। কিন্তু তখন পার্কে রোহানের সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে। আমি নিজের মনকে বোঝাই, কল্পনা করছি হয়তো। সন্ধ্যায় রোহানের সাথে হাসি, দৌড়ঝাঁপ, বেলুন কেনা, আইসক্রিম, আমার মুখে খুশি রেখা। কিন্তু মনের ভেতর কোথাও একটা ঝড় জমে ওঠে। সেই চোখ, সেই কণ্ঠ, সেই নাম, সব যেন কোথাও শুনেছি আগে। রাতে ঘরে ফিরি, তখন মা বলে, রোদ তোর ফোনটা দে, তোর বাবাকে কল দিতে হবে, আমার ফোনটায় চার্জ নাই। আমি ফোনটা নিয়ে ওয়াশরুমে যাই। হঠাৎ মায়ের তীক্ষ্ণ চিৎকারে দৌড়ে বেরিয়ে আসি। মা, কি হয়েছে? চিৎকার করছো কেন? মা হাতে ফোন ধরে কাঁপছে, চোখে অবিশ্বাস। এই ছবিটাকে, তোর সাথে এই বাচ্চাটা। ও রোহান মা, আমার ছোট বন্ধু, পার্কে থেকে চিনি। মায়ের মুখ সাদা হয়ে যায়, গলায় কাঁপুনি। তুই জানিস তোর ছোটবেলার সব ছবি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভুলিনি। ঠিক এমনই ছিলি তুই। এই বাচ্চাটার চোখ, মুখ, হাসি সব তোর মতো, একটুকু হেরফের নাই। আমার বুক কেঁপে ওঠে। কি বলছো মা এসব? মানুষের মতো মানুষ হতে পারে, মিল থাকতেই পারে। মা ধীরেই বলে, না রোদ, এটা কেবল মিল না। এই ছেলেটা যদি তোর পাশে আসে, তোর বুক কি একটু গরম হয়ে ওঠে না? তুই যদি সত্যি তা অনুভব করিস, তাহলে এই বাচ্চাটার খবর নে। এতটা মিল কখনোই কাকতালীয় না রোদ। আমি স্তব্ধ হয়ে যাই। বাতাস থেমে যায় যেন ঘরে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়, আর আমার মনে ঝড়। রোহান, কে তুমি? মায়ের কথা শুনে আমার শরীরের ভেতর দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যায়। রক্ত যেন জমে গেল নীল শিরায়। বুকের ভেতর কেমন একটা ভয়, এক অস্থিরতার বন্যা। যেন কোনো অজানা অন্ধকার আমার দিকে এগিয়ে আসছে নিঃশব্দে। রাতটায় আমার কোনো রকমেই ঘুম আসে না। ঘড়ির কাঁটা যত এগোয়, তত আমার মনের ভেতর কুয়াশা ঘন হতে থাকে। রোহান, কে সে? কেন তার মুখে আমার মুখের ছায়া? আমি এক মুহূর্তের জন্য ভাবতে চাই, কিন্তু চিন্তা যেন আমার মাথায় আঘাত করে ফিরে যায়। আমি আবারও বারবার নিজের মাথায় চুল টেনে ধরি। মাথার ভেতরে শুধু গুঞ্জন। রোহান কি আমারই কোনো রক্ত, নাকি কাকতালীয় মিল? কিন্তু কাকতালীয় বলে কিছু থাকে, যখন চোখে চোখে মায়া দেখা যায়, যখন একটা শিশু তোমার ভেতরে মানুষটাকে জাগিয়ে তোলে, তখন সেটা কি কেবল মিল? অন্যদিকে মেঘ, অর্থাৎ এখনকার মিস মায়া, আর সারাদিন অফিসে জানালার পাশে বসে দূরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখে গভীর ভয়। প্রতিদিন আমাকে দেখার যে আনন্দ তার বুকে ভর দেয়, সেই আনন্দ নিচে জমে আছে এক ভয়ঙ্কর আতঙ্ক। আকাশ, যে আকাশের ভয় এখনও মেঘের নিঃশ্বাসে বেঁচে আছে, সে জানে, আকাশ যদি জানতে পারে যে সে এখন আমার আশেপাশে আছে, আর আর আমাদের সন্তান রোহান আমাদেরই ছায়া নিচে বেড়ে উঠছে, তাহলে আকাশের ক্রোধে আবার সব ভেঙে পড়বে। তবুও মেঘ আসে অফিসে, আমাকে চুপচাপ দেখে, নিজের বুকের ভেতর লুকিয়ে রাখে হাজার বছরের ভালোবাসা, ভয় আর অপরাধ বোধ। আমি যখন পাশ দিয়ে হেঁটে যাই, মেঘের বুক কেঁপে ওঠে। তবুও মুখে কিছু বলতে পারে না, কারণ একবার মুখ খুললেই লুকোনো সব সত্যি বেরিয়ে পড়বে। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে, কিন্তু আমার চোখে কোনো আলো নেই। এক অজানার টান, এক রক্তের টান, যেন বুকের ভেতর কাঁপন ধরায়। আমি তাড়াহুড়ো করে অফিসে যাই। মন শুধু একটাই কথা বলছে, আজ রোহানকে দেখব, কথা বলবো, জানতে চাইবো। ঘড়ির কাঁটা এগোয়, সময়ও পার হয়। আমার চোখ শুধু দরজার দিকে, কখন বিকেল হবে, কখন পার্কে যাব। অবশেষে বিকেল নামে, আমি ছুটে চলি পার্কে। সেই পুরনো বেঞ্চটা যেখানে রোহান বসে থাকে, যেখানে হাসির ফাঁকে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু আজ পার্কটা অচেনা লাগে, বাতাস নিস্তব্ধ, শিশুরা খেলছে কিন্তু রোহান নেই। আমি ঘুরে ঘুরে তাকাই, বেলুন বিক্রেতা, আইসক্রিমওয়ালা, দোলনা সবই আছে, শুধু সেই মুখটা নেই। শত অপেক্ষার প্রহর পার হয়, আকাশ অন্ধকার হয়ে আসে, কিন্তু রোহান আজ আর এলো না। আমি হাঁটতে হাঁটতে অফিসের রাস্তার দিকে ফিরছি, মন ভারী,
চোখে কুয়াশা। আর তখনই খেয়াল করি আজ অফিসে তো মিস মায়াও আসেনি। একটা শীতল বাতাসে আমার গাল ছুঁয়ে যায়। মনে হয় কোথাও কেউ আবার হারিয়ে যাচ্ছে না তো, যেন সময় আবার আমাকে সেই পুরনো ক্ষতের মুখে ফিরিয়ে নিচ্ছে। আমার বুকের ভিতর তখন কেবল একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হয়, মায়া তুমি কে? রোহান কোথায়? আর আমি ঠিক কোন গল্পের ভিতরে বেঁচে আছি? বাইরে বজ্রপাত হয়, বৃষ্টিও নামে, আর আমার হৃদয়ে শুরু হয় এক নতুন ঝড়, যার কোনো নাম এখন আমি জানিই না। রাতের নরম নীরবতা ভেদ করে দরজার কড়ায় হালকা শব্দ। আমি ঘরে ঢুকতেই মা চুপচাপ তাকিয়ে থাকে আমার মুখের দিকে। বাতি স্নানালয়ে আমার মুখে যেন নিঃশেষিত আগুনের ছাই। রোদ, সেই বাচ্চাটা পরিচয় পেয়েছিস? আমার চোখে ক্লান্তির কুয়াশা মিশে আছে। না মা, রোহানা ছিল না। তবে জানি না কেন মনে হচ্ছে মেঘ আমার আশেপাশে আছে, নিজেকে লুকিয়ে রাখছে কোথাও, ঠিক আমার চোখের আড়ালেই। মা নিঃশব্দে দীর্ঘ শ্বাস ফেলে। রোদ, তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মেঘ ফিরবেই একদিন। তুই ভেঙে পড়িস না, অপেক্ষা কর। আমি চুপ করে থাকি, কোনো উত্তর দেই না। আমার বুকের ভেতরে একটা পুরনো নাম জেগে ওঠে, মেঘ। আমি শুধু জানি সে নামটার ভেতরে আসে এক জীবন, এক অনুশোচনা, এক ভালোবাসা যা মরেও মরে না। আমি রুমে ঢুকি, দরজা বন্ধ করে দিই। বাইরে বৃষ্টি শুরু হয়। রাত্রিটা যেন অন্তহীন এক সমুদ্র হয়ে আমাকে টেনে নেয়। ঘুম আসে না, চোখের পাতা ভারী হয় না। বুকের ভেতর একটা কণ্ঠস্বর বাজতে থাকে, মেঘ তুমি কি এখন আমাকে দেখো? অন্যদিকে শহরের অন্য প্রান্তে মেঘও ঘুমাতে পারে না। আজ অফিসে যায়নি। আজ আমিনা খালা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। তার পাশে ছিল সে। এখন আমিনা খালা সুস্থ, কিন্তু মেঘের মন অশান্ত। আজ আমাকে সে দেখেনি। সেই একটুখানি দেখা না পাওয়াই যেন তার দিনের আলো কেড়ে নিয়েছে। বালিশে মুখ গুজে সে নিঃশব্দে বলে, রোদ, তুমি জানো না আমি কতটা কাছে আছি তোমার। সকালে তাড়াহুড়ো করে আমি অফিসে গেলাম। চোখের নিচে ঘুমহীনতার গভীর ছাপ, মুখ শুকনো, হাঁটার অস্থিরতা। সবার আগে খোঁজ নেই আজ মিস মায়া এসেছে কিনা। সহকর্মী জানায়, হ্যাঁ স্যার, আজ সকালে এসেছে। আমার মুখে হালকা প্রশান্তির ছোঁয়া, যেন বহুদিন পর শ্বাস নিতে পারছি ঠিক মতো। মনের কোণে আবারও রোহানের মুখ ভেসে ওঠে। আজ হয়তো সে আসবে। অফিসের এক কোণে মেঘ কাগজে চোখ রাখে, কিন্তু মন অন্য কোথাও। তার চোখে পড়ে আমার অবস্থা, চোখের নিচে কালো ছায়া, মুখ শুকিয়ে যাওয়া, যেন কেউ তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে। মেঘ না চাইলেও নিজের ভেতরে কষ্টটাকে ঠেলে দেয়। কাজের অজুহাতে ধীরে ধীরে আমার কেবিনের দিকে এগোয়। দরজার সামনে সে থমকে দাঁড়ায়। তার বুক ধকপক করছে, হাত ঘেমে যাচ্ছে, তবুও দরজায় নক করে ভেতরে ঢোকে। স্যার, আপনার এই অবস্থা কেন? নিজের একটু যত্ন নিন না। বলার পরে নিজের কথা শুনে মেঘ থেমে যায়। কেন এমন বলল সে? সে তো শুধু সহকর্মী, কিন্তু এই উদ্বেগের সুর তার কণ্ঠে কোত্থেকে এলো? আমি চেয়ে থাকি মেঘের দিকে, চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে হালকা দুষ্টুমি মেশানো হাসি। মিস মায়া, চিন্তা করছিলাম সুইসাইড করব। জানেন, এই অবস্থা সেই প্রস্তুতির অংশ। আপনি যান আপনার কাজে। আমার কণ্ঠে যে ব্যঙ্গ, কিন্তু চোখে এক ভয়ানক ফাঁকা শূন্যতা। মেঘের বুক যেন হিম হয়ে যায়। সে কিছু না বলে নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে দেয়ালের পাশে দাঁড়িয়ে পড়ে। চোখে জল এসে যায় অজান্তেই। রোদ, তুমি যদি নিজেকে শেষ করে দাও তাহলে আমার জীবনের একমাত্র আলো নিভে যাবে। সে জানে না রোদ কি জানে তার সত্যি পরিচয়, কিন্তু জানে এখন থেকে আমার রোদকে চোখে চোখে রাখতে হবে, তার ছায়ার মতো পাশে থাকতে হবে, কারণ আমি আর একবার কাউকে হারানোর সাহস রাখতে পারবো না। বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু আমার জানালার পাশে এখনও টুপটাপ শব্দ, যেন কারো অদৃশ্য কান্না জানালার কাছে নক করছে। আমাকে হারানোর ভয় এখনও মেঘের নিঃশ্বাসে মিশে গেছে। তার চোখ বন্ধ করতে পারে না। বুকের ভিতরে একটা কাঁপুনি, যেন সময়ের পাতায় লেখা আছে কিছু হারানোর পূর্বাভাস। ভয়টা এতটাই গভীর যে মেঘ বুঝতে পারে আমাকে যদি আবারও হারায় তাহলে নিজের অস্তিত্বের মানেও সে হারাবে। বিকেল গড়িয়ে এলে আমি আজ অদ্ভুতভাবে অস্থির হয়ে পড়ি। কাজের টেবিলের ফাইলগুলোতে চোখ রাখলেও মন পড়ে আছে পার্কে। ঘড়ির কাঁটা যেন আজ আমার সঙ্গে প্রতিযোগিতা করছে, কে আগে পৌঁছাবে রোহানের কাছে। অবশেষে ছুটে যাই পার্কে, যে পার্কে প্রতিদিন বিকেলের আলোয় রোহানের হাসি আমার জীবনের সব অন্ধকার মুছে দেয়। আজও চোখে সেই খোঁজ, সেই অপেক্ষা। হঠাৎ পিছন থেকে এক পরিচিত কণ্ঠ, আমাকে খুঁজতে না আঙ্কেল? আমি স্থির হয়ে যাই, ধীরে ধীরে পিছনে ফিরে তাকাই। সামনে রোহান দাঁড়িয়ে আছে, চোখে নিষ্পাপ হাসি, মুখে ভোরের আলো। সেই মুহূর্তে আমার বুকের ভিতর থেকে যেন কেউ একটা ভারী পাথর সরিয়ে নিল। চোখের জলের পর্দা, আর ঠোঁটে এক নিঃশব্দ প্রার্থনা, ধন্যবাদ আল্লাহ আমার আলোকে ফিরিয়ে দেওয়ার জন্য। রোহান, তুমি কাল আসোনি কেন? আমি তোমার অপেক্ষায় ছিলাম। রোহান হাসে আর চোখ নামিয়ে বলে, নানু পাতাটা ছিল তাই আসতে পারিনি আঙ্কেল।
ও সরি, উনি এখন কেমন আছেন? ভালো আছেন? তাই তো আর এতেছি। আমার মুখে একটুখানি শান্তি ফুটে ওঠে, কিন্তু আমার ভেতরের প্রশ্নগুলো এখন আর স্থির থাকতে চায় না। এক মুহূর্ত চুপ থেকেই বললাম, আচ্ছা রোহান, তোমার মায়ের নাম কি? রোহান একটু গম্ভীর হয়ে বলে, মায়ের নাম মেঘলা খান, কিন্তু সবাই ডাকে মায়া বলে ডাকে। এই নামটা যেন আকাশ পাঠানো বর্জ্যের মতো আঘাত করে আমার বুকে। আমার নিঃশ্বাস আটকে যায়, গলা শুকিয়ে যায়। তবুও সাহস করে জিজ্ঞাসা করি, আর তোমার বাবার নাম? রোহান মিষ্টি এসে বলে, বাবার নামের সাথে আপনার নাম মিলে তাই আঙ্কেল। এই হাসিটাই আমার ভেতরে সব কিছু ভেঙে ফেলে। আমার চোখের সামনে যেন ছড়িয়ে পড়ে অতীতের সব হারানোর দৃশ্য। মেঘের মুখ, তার চোখের অশ্রু, সেই বিদায়ের বিকেল, সেই চিৎকার, আর একটা ছোট্ট জীবনের অস্তিত্ব যাকে আমি কোনোদিনও জানতেই পারিনি। আমি কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ি রোহানের সামনে, দুহাত বাড়িয়ে দেই, বুক খুলে দেই, আর পরক্ষণে রোহানকে টেনে এনে নিজের বুকের ভেতর। চোখের জল ঝরে পড়ে ছেলের কাঁধে। একটা কান্না যা কোনো লজ্জা চেনে না, কোনো ভয় চেনে না, শুধু ভালোবাসা চেনে। রোহান, আমার ছেলে। রোহান অবাক হয়ে চুপ করে থাকে, কিন্তু বুকের ভেতর একটা অজানা উষ্ণতা টের পায়, যেন এই বুকের স্পর্শ তার চেনা। এই কান্নার শব্দ সে আগে অনেক শুনেছে, কেবল ভুলে গিয়েছিল। তুমি আমার আলো রোহান, তুমি আমার হারানো জীবনের পুনর্জন্ম। বিকেলে সূর্য তখন গাছের ডালে ঢলে পড়ছে, আলো ছুঁয়ে দিচ্ছে আমার চোখের জলকে, তাতে ঝলমল করছে পুনর্মিলনের এক নীরব দীপ্তি। বৃষ্টি নামে হালকা করে, সময়ের পাতায় লেখা হয় এক অমিলন দৃশ্য, এক পিতা, এক পুত্র, আর ভালোবাসা। আমার বুকের ভেতর যেন ঝড় বয়ে যায়। রোহনকে বুকে জড়িয়ে কান্না থামাতেই পারছিলাম না। ছোট্ট একটা বারবার আমার গাল ছুঁয়ে বলছিল, আঙ্কেল কাঁদতেন কেন? আপনি তো হাঁটছিলেন একটু আগে। আমি কেঁপে ওঠা গলায় বললাম, না বাবু, কাঁদছি না। আজ আমি খুব খুশি জানো। আমার ঠোঁটে হাসি ছিল, কিন্তু চোখের কোণে চলে থাকা অশ্রু বলছিল অন্য গল্প। রোহন অবাক হয়ে বলল, আম্মু তো দুদিন আগে কেঁদেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কেন কাঁদতো, উনি বলেছিল খুঁটিতে কাঁদতি। আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। খুশিতে কাঁদা, এই কথাটাই যেন সারা পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক সুখ হয়ে ফিরে এলো আমার কাছে। আমি আস্তে করে রোহানের মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি এখনও ছোট, এসব কথা একদিন বুঝবে। তারপর দুজনে পার্ক থেকে বের হয়ে শহরের এক কোণে ছোট্ট রেস্টুরেন্টে গিয়ে বসলাম। আমি আমার প্রিয় ফ্রাই আর আইসক্রিম খাচ্ছি, রোহন তার প্রিয় ফ্রাই আর আইসক্রিম খাচ্ছে, আর আমি তাকিয়ে আছি তার দিকে। মনে হচ্ছে বহু বছরে হারিয়ে যাওয়া নিজের প্রতিচ্ছবি যেন ফিরে এসেছে টেবিলের অপর প্রান্তে। খাবার শেষেই দূর থেকে আমিনা খালা এসে দাঁড়ায়। চলো রোহান, দেরি হয়ে যাচ্ছে। রোহান উঠে আমার দিকে তাকিয়ে বলে, আগামীকালও আসবেন আঙ্কেল? আমার গলায় শব্দ আটকে যায়, শুধু মাথা নেড়ে আমি হাসলাম। সেদিন রাতে আমি বাসায় ফিরে দরজা খোলার আগে মা বলল, রোদ বল, তুই কি সেই বাচ্চার পরিচয় পেয়েছিস? কে সে? আমি এক মুহূর্ত চুপ থাকি, তারপর হঠাৎ ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরি। মা, রোহান আমার সন্তান মা, মেঘের আর আমার ছেলে। মায়ের চোখ ভিজে যায় তৎক্ষণাৎ। বুকের ভিতরে একটা দীর্ঘশ্বাস জমেছিল কত বছর, সেটা হঠাৎ যেন হাওয়া হয়ে বেরিয়ে এলো কান্নার স্রোতে। তাহলে তুই ওদের নিয়ে এলি না কেন রোদ? আমি তোকে বলেছিলাম যদি ভালোবাসা সত্যি হয় মেঘ ফিরবেই। মা, আমি চাই মেঘ নিজে থেকে ফিরুক। মেঘ নিজে থেকে দূরে গেছে, কিন্তু আমি জানি ওর বুকেও আগুন আছে। আমি কষ্ট দেব না মা, শুধু ওকে একটু সময় দেব, যেন ও নিজেই ফিরে আসে, নিজের ভুল বুঝে। মা চোখ মুছে বলল, তা হোক রে, কিন্তু আমার নাতিটাকে একদিন নিয়ে আয়, ওকে একবার বুক ভরে দেখি, তারপর যা খুশি করিস। আমার চোখেও জল, তবুও ঠোঁট এক চেলতে হাসি, যেন অনেক বছর পর ভাঙা জীবনের ভেতর একটা আলোর রেখা জেগে উঠেছে। আমার মা বসেছিলেন জানালার ধারে, মুখে অদ্ভুত এক আলো। হাতের ফোনটা বুকের কাছে টেনে নিয়ে তিনি কণ্ঠ স্থির রাখার চেষ্টা করলেন, কিন্তু ভেতরে ভেতরে বুকটা কাঁপছিল। বছরের পর বছর যে মানুষটির সঙ্গে তার কথাবার্তা শুধু প্রয়োজনের সীমাই ছিল, আজ হঠাৎ সেই মানুষটাকেই ফোন করতে হচ্ছে জীবনের সবচেয়ে আনন্দের খবর দিতে। কণ্ঠে এক অদ্ভুত কম্পন, ফোনের ওপাশে নীরবতা, তারপর পরিচিত গম্ভীর স্বর। রফিক, একটা খবর দে। বলো, কি খবর? তিনি চোখ মুছে বললেন, রোদ রোদ বাবা হয়েছে, তার ছেলে আছে, নাম রুহান, এখন তার বয়স 4। একেবারে আমাদের রোদ যেমনটা ছিল ছোটবেলায় হুবহু। ওপাশ থেকে কয়েক সেকেন্ডে কোনো শব্দ এলো না, তারপর নিঃশব্দে শোনা গেল ভারী নিঃশ্বাসের শব্দ। তারপর সেই কণ্ঠ, যে কণ্ঠে ছিল একসাথে বিস্ময়, গর্ব আর চোখের অজানা জল।
রোদকে বলো আমি বিমানে উঠছি, 2 ঘন্টার মধ্যে পৌঁছাবো। আমি আমার নাতি রোহানকে দেখব, আর আমার ভাগ্নিকেও, যে এই আনন্দের কারণ। এক মুহূর্তে যেন সারা বাড়িটা আলোয় ভরে গেল। আমার মা কান্না চেপে রেখে চুপচাপ আকাশের দিকে তাকালেন, মনে মনে বললেন, এই দিনের জন্যই কি এত প্রতীক্ষা ছিল আল্লাহ? বাড়ির প্রতিটি কোণে এখন উচ্ছ্বাসের স্রোত। আমার মা যেন নতুন করে জীবন ফিরে পেলেন। কিন্তু সে আনন্দের ভেতরেও আমার মুখে এক ধরনের নিঃশব্দতা। আমার চোখে এক অদ্ভুত ঘুম ভাব, যেন মনটা কোথাও হারিয়ে গেছে। বাইরে হাসি খুশির ভিড়ের মাঝেও আমি একা বারান্দায় বসে ফাঁকা চোখে তাকিয়ে আছি দূরের নীল আকাশে। হয়তো সেখানে আমি খুঁজে ফিরছি মেঘকে, যে মেঘ একসময় আমার জীবনের আলো ছিল, আর এখন শুধু নামটুকুই বেঁচে আছে মনে ব্যথার মতো। অন্যদিকে বাবা ঠিকই এসে পৌঁছালেন সিলেটে। সন্ধ্যার আলোয় তার মুখে বয়সের ছাপ, কিন্তু চোখে এক অনিবর্ষণীয় উজ্জ্বলতা। বাড়ির দরজায় পা রাখতে চারপাশ থেকে সবাই এগিয়ে এলো। কেউ সালাম দিল, কেউ চোখে জল নিয়ে অভ্যর্থনা করলো। তিনি চারপাশে তাকিয়ে বললেন, রোদ কোথায়? ও একটু ঘুমে আছে। মা উত্তর দিলেন শান্ত কণ্ঠে। তোমার সঙ্গে দেখা করলেই হয়তো আসবে। বাবা মৃদু হেসে বললেন, থাক, ওর সময় মতো আসুক। বাবা হয়েছে, এটা এত বছর পর জানলে কি হয় তা আমি বুঝতে পারছি। তার চোখে মায়া, ঠোঁটে অনুশোচনা, তার মনের গভীরে এক গভীর গর্বের ঢেউ। অন্যদিকে শহরের অন্য প্রান্তে মেঘের মনে এক অদ্ভুত টানাপোড়ন। সেও খুশি, প্রতিদিন আমাকে মন ভরে দেখতে পারা। তার বুক কেঁপে উঠছিল আনন্দে, তবুও ভয় আছে। যদি আকাশ জানতে পারে, যদি বুঝে ফেলে যে মেঘ এখনও আমার আশেপাশে ঘুরে বেড়ায়, অজানায় তার খবর রাখে, সেই ভয় আর ভালোবাসার মিশ্র অনুভূতি যাকে সারা রাত জাগিয়ে রাখলো। ভোরতে সে ঠিক করলো আজ অফিসে যাবে, মনোযোগ রাখবে কাজে। সকাল অফিসে স্বাভাবিক পরিবেশ, কিন্তু দুপুর নাগাদ আমার কেবিনের দরজায় হালকা টোকা পড়ল। আমি মাথা তুলে তাকাই, দেখি মেঘ দাঁড়িয়ে আছে, হাতে কিছু ফাইল। মেঘের চোখে ভদ্র পেশাদারিত্ব, কিন্তু মুখে এক টুকরো অনিবার্জনীয় কম্পন। স্যার, এই ফাইলগুলোতে সই লাগবে। আমি নিঃশব্দে বললাম, রেখে যাও। কিন্তু ফাইল রাখার মুহূর্তেই আমাদের চোখে চোখ পড়ল। দুজনে যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতেই ভুলে গেলাম। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, নীরবতা, অতীত আর আকুলতার মিশ্রণে। আমার চোখে আজ কোনো দ্বিধা নেই। আমি ধীরে উঠে দাঁড়িয়ে মেঘের হাত ধরে টেনে নিলাম কাছে। মেঘ প্রথমে হতবাক হলেও শরীর জমে গেল বরফের মতো, কিন্তু পরের মুহূর্তেই আমি তাকে কোলে টেনে নিলাম এক নিঃশব্দ আলিঙ্গনে, যেখানে বছরের পর বছর জমে থাকা ভালোবাসা, অপরাধবোধ আর অভিমান একসাথে মিলেমিশে গেল। আমার আঙ্গুল আলতো করে সরিয়ে দিল মেঘের হিজাব। তার পরের মুহূর্তে আমার মুখ ডুবে গেল মেঘের গলার পাশে। চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। মেঘের চোখ বন্ধ হয়ে এলো। সে বুঝলো এই ছোঁয়াতে আছে তার হারিয়ে যাওয়া পৃথিবী, এই মানুষটাতে আছে তার ভাঙা জীবনের সমস্ত অর্থ। দুজনের নিঃশ্বাসের মাঝে তখন কেবল একটাই শব্দ, ভালোবাসা, যা অনেকদিন লুকিয়ে ছিল অভিমানের আড়ালে। কেবিনের ভারী নীরবতার মাঝে হঠাৎ যেন এক ঝড় বয়ে গেল। মেঘের চোখে রক্তিম আগুন। এক মুহূর্তে সে আমার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিল, তারপর এক ধাক্কায় সরিয়ে দিল আমার হাত। কণ্ঠ কেঁপে উঠল রাগে, অপমানে আর গভীর অভিমানে। স্যার, এসব কি করছেন আপনি? আমি বিবাহিতা, আমি পর্দা করি, আমার মুখ আমি কাউকে দেখাই না, অথচ আপনি তো সরাসরি আমার আপত্তিকর জায়গায় হাত দিলেন। মেঘের কণ্ঠ যেন চুরি হয়ে বিঁধল আমার বুকে। তার চোখে অশ্রু নয়, যেন আগুন। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম, যেন বুঝতে পারছি না ঠিক কি হয়ে গেল মুহূর্তের মধ্যে। বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল, কিন্তু কোনো কথা বের হলো না মুখ থেকে। মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না। চোখের কোণে জমে থাকা অপমানের অশ্রু মুছে সে তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে গেল। তার পেছনে নিঃশব্দ দরজায় ধাক্কা যেন আমার হৃদয়ের ভেতরে গিয়ে পড়ল। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। ডেস্কের ওপর রাখা ফাইলগুলো যেন অর্থহীন, আর চারপাশের দেয়ালগুলো ভারী হয়ে উঠল এক অদ্ভুত অপরাধ বোধে। আমি মাথা নিচু করে দীর্ঘ শ্বাস ফেললাম। আমি কি করলাম আজ? দিনটা আমার জন্য শেষ হয়ে গেল সেই মুহূর্তেই। দুপুর পেরিয়ে বিকেল হতেই আমি অফিস ছেড়ে বেরিয়ে পড়লাম। চোখের নিচে ক্লান্তির ছাপ, মনে অজানা অস্থিরতা। আজ আমি আর এমডি নই, শুধু একজন পিতা, একজন পুত্র, যে তার পরিবারের সামনে নিয়ে যেতে চায় নিজের সন্তানকে। গাড়িতে বসে আমি বারবার ফোনে তাকাচ্ছিলাম। হঠাৎ দেখি রোহান পার্কের পাশে দাঁড়িয়ে আছে। ছেলেটার মুখে নিঃস্বার্থ হাসি, যা দেখে আমার বুক ভরে উঠল ভালোবাসায়। রোহান, তুমি কি আমার সঙ্গে এক জায়গায় যাবে? রোহান চোখ বড় বড় করে বলল, তুমি তো আমার বন্ধু, যেখানে বলবে আমি যাবো। আমার চোখে জল এসে গেল অজান্তেই।
আমি রোহানকে কোলে তুলে গাড়িতে বসালাম। গাড়ির ভেতরে নিঃশব্দে শুধু আমাদের দুজনেই নিঃশ্বাস, আর আমার মনের ভেতর গভীর এক তীব্র আকুলতা। আজ মা বাবাকে তাদের নাতির মুখ দেখাবো। বাড়িতে পৌঁছতেই দৃশ্যটা যেন আশীর্বাদের মতো। বাবা ও মা দরজার সামনে এসে দাঁড়ালেন। রোহানকে দেখে দুজনের চোখে একসাথে আনন্দের অশ্রু ঝরল। বলে উঠল একেবারে হুবহু ছোট্ট রোদ। বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে তারা পেল জীবনের সবচেয়ে বড় উপহার, নিজের রক্তের ধারা, নিজের ভবিষ্যতের হাসি। বাবার কণ্ঠ কেঁপে উঠল। এ তো আমাদের রোহান, আমার নাতি। তিনি হাঁটু গেড়ে বসে শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন। মা মৃদু কাঁদছেন, আর আমার চোখে ভাসছে পরম তৃপ্তির জলধারা। যা হারিয়েছিলাম হয়তো ধীরে ধীরে ফিরে পাচ্ছি। কিন্তু অন্য প্রান্তে শহরের এক নিঃশব্দ কক্ষে মেঘ বসে আছে জানালার পাশে। রাতের নরম বাতাসে তার চুল উঠছে, কিন্তু চোখে শান্তি নেই। ভেতরে এক ভয়ঙ্কর ঝড়। রোদ আজ যা করলো, এটা কি সেই রোদ, নাকি সে আমাকে চিনতে পারছে? না, রোদ আমাকে চিনতে পারে নাই। নাকি রোদ আসলে সেই মানুষই নয় যাকে আমি চিনেছিলাম, আমি ভালোবেসেছিলাম? তার মনে প্রশ্ন জাগে। তার মনে পড়ে যায় নিহার মুখ। নিহা একদিন বলেছিল, রোদ একসময় নারীদের নিয়ে খেলেছে মেঘ, সে নারীর শরীর ছাড়া কিছু বোঝে না। তখন মেঘ বিশ্বাস করেনি, ভেবেছিল নিহার কথাগুলো মিথ্যে, আমার প্রতি ঈর্ষার ফল। কিন্তু আজকের ঘটনার পর তার মন ভেঙে যাচ্ছে টুকরো টুকরো হয়ে। সে চুপচাপ আয়নায় নিজের মুখের দিকে তাকালো। ঠোঁটে অবিশ্বাস, ঠোঁটে কম্পন। না, এটা সেই রোদ হতে পারে না। কৃষক পরিবারের সে ছেলেটা একদিন আমার সামনে দাঁড়িয়ে বলেছিল, মেঘ, আমি তোমাকে হারাতে পারি না। সে কি এমন হতে পারে? আর রোদ বলেছিল সে একটা সাধারণ কৃষক পরিবারের সন্তান, তাহলে সে এত বড় কোম্পানির এমডি হলো কেমনে? সন্ধ্যের কাঁটা একবার ঢুকে গেলে আর সহজে বেরোয় না। মেঘের মন এখন অস্থির। আমি কি বদলে গেছি, নাকি সবটাই আমার সাজানো অভিনয়? এসবই সে ভাবছিল। যদি নিহার কথাই সত্যি হয়, যদি রোদ সত্যিই একজন নারীলোভী হয়, তাহলে সে আর এক মুহূর্তে শহরে থাকবে না। মেঘ নিজের মনেই নিজে বলল, আমি সিলেট ছেড়ে চলে যাব। যেখানে রোদের অস্তিত্বই নাই, সেখানে তার নাম শুনলেও আমার হৃদয় কাঁপবে না। কিন্তু সেও জানতো না আমার জীবনও ঠিক এই রাতেই শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়, যেখানে ভালোবাসা আর ভুলের সীমারেখা একে অপরের মুখোমুখি দাঁড়াবে। চৌধুরী বাড়িতে আজ এক অদ্ভুত শিহরণ। অনেক বছর পরে যেন হারানো আলো ফিরে এসেছে। রোহনকে কোলে নিয়ে মা বারবার চোখ ভিজিয়ে ফেলেন। বাবা তার কাপা হাতে নাতির মাথায় হাত রেখে মনের ভেতর লুকিয়ে রাখা স্নেহের পাহাড় ভেঙে দেন। যেন দীর্ঘ প্রতীক্ষিত কোনো উৎসব ফিরে এসেছে এই ঘরে। বহু বছর ধরে এই বাড়ির দালান, ছাদ, বারান্দা শুধু অপেক্ষা করেছে কারো খোদে কণ্ঠের হাসি শোনার জন্য। আমি পাশে চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু আমার চোখে জমা কষ্ট ঢেউয়ের মতো ভাঙছে। হৃদয়ের ভেতরে হাজার রকমের তীব্র অনুভূতি। আর মনে মনে বলে উঠি, মেঘ, তুমি ঠিক করনি। এত বছর তুমি আমাকে, আমার পরিবারকে এই সুখের আলো থেকে দূরে রেখে দিলে কেন মেঘ? রাত নামার আগেই আমি রোহানকে পার্কে নামিয়ে দিই। বুকের ভিতর কোথাও একটা ফাঁকা গম্বর আমাকে করে করে খাচ্ছে। তবু আমি হাসি দিয়ে বললাম, কাল দেখা হবে ছোট্ট মানিক। রোহান মাথা নাড়ে আর হাসে। আমার চোখ তখন ভিজে, কিন্তু আমি তা লুকিয়ে রাখি। রাতের শহর শান্ত। খোলা জানালা দিয়ে চাঁদের আলো বিছানায় পড়ে আছে। আমি ঘুমিয়ে আছি, ঘুমে নয়, ঘুমের ভেতরে সুখের অশ্রুর ক্লান্তি নিয়ে। অন্যদিকে মেঘ, তার ঘরে আলো জ্বলছে, কিন্তু তার চোখে অন্ধকার। আর সারা রাত একটাই প্রশ্ন তাকে তাড়া করে। তার মন আবার বলে, রোদ আজ সেটা কি করলো? সে কি আমাকে চিনে ফেলেছে? যদি চিনেও থাকে, তবে এত কাছে আসার অর্থ কি? না না, চিনতে পারবে না। এই রোদ সেই রোদ নয়। তার মনে গভীর বিষধর সন্দেহ গিলে খায় তাকে। রোদ তো ছিল সাধারণ কৃষকের ছেলে, তবে সে এখন এই বিশাল কোম্পানির এমডি হলো কিভাবে? এতটুকু সময়ে এত উঁচুতে ওঠা, এটা কি সম্ভব? মেঘের ভেতর অস্থিরতা গর্জে ওঠে। তাহলে কি নিহার ঠিকই বলেছিল? রোদ আসলে নারী লোভী, সব কিছুই কি অভিনয় ছিল? তার চোখে জল আসে, কিন্তু সে জল থামায়, কারণ তাকে এখন শক্ত থাকতে হবে। পরদিন অফিসে মেঘ নিজের কেবিনে কাজে মন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানসিক অদৃশ্য ঝড় তাকে শান্ত থাকতে দিচ্ছে না। হঠাৎই দরজা ঠক করে খুলে যায়। আমি দরজায় দাঁড়িয়ে, আমার চোখে যেন অস্পষ্ট, ঘুমন্ত, অদ্ভুত, অস্থির। আমি মেঘের দিকে তাকিয়ে বললাম, মিস মায়া, আপনি খুব হট। আপনার মধ্যে আমি হারিয়ে গেছি। কথাগুলো শব্দের চেয়ে গভীরভাবে বাতাসে কেঁপে ওঠে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আমি বুঝতে পারি যে আমি কি বলেছি। হঠাৎ আমার মুখ ফ্যাকাশে। আমি নিজের জিহ্বায় নিজেই কামড় দেই, বিব্রত, স্থির আর দিশাহীন। আমি দুঃখিত। আমি এক মুহূর্ত না তাকিয়ে আমি দ্রুত কেবিন থেকে বেরিয়ে যাই।
দরজার ধাক্কার শব্দে নীরবতা সেরে দেয়। মেঘ স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার চোখে ধীরে ধীরে কঠোরতা, রাগ আর ঘৃণা জমা হয়। সে আস্তে অতি ধীরে নিজের মনে বলে, এবার আমি নিশ্চিত এটাই রোদের আসল রূপ। নেহা ঠিকই বলেছিল, রোদ সত্যি একজন প্লে বয়। তার ঠোঁট থেকে নিঃশব্দে শব্দ ঝরে। এখন আমি রোদের থেকে দূরে চলে যাব, যেখানে তার অস্তিত্বও আমাকে ছুঁতে পারবে না। আর সেই মুহূর্তে এক নতুন ঝড় জন্ম নেয়। যে ঝড় প্রেম, ভুল বোঝাবুঝি ও অতীতের গোপন সত্য সব কিছু উল্টে দিতে চলেছে। পরদিনের ভোরের আলোটা যেন আমার মনে উঠে এসেছিল। হাজারো সুখ, নতুন ভবিষ্যতের স্বপ্ন আর এক অদ্ভুত প্রশান্ত নিয়ে আমি অফিসে যাই। মনে মনে ভাবছিলাম, আজ মেঘ আসবে। গতকালের ভুলটা হয়তো স্বাভাবিক হয়ে যাবে, হয়তো কিছু কথা হবে। কিন্তু অফিসে ঢুকে আমি চমকে গেলাম। বড় ফ্লোর জুড়ে কর্মব্যস্ততা, কম্পিউটারে টিপটিপ শব্দ, চায়ের গন্ধ, কিন্তু মেঘ নেই। তার টেবিল খালি, চেয়ারে হালকা পর্দার মতো ওড়না নেই। তার কেবিনের কাজ যেমন থাকে তেমনই ঠান্ডা, নিঃশব্দ। আমার বুকটা কেমন যেন শক্ত হয়ে গেল। এক অদৃশ্য ভয়, একটা চাপা দমবন্ত ভাব। আমি একটু দেরি না করে ম্যানেজারকে ডেকে বললাম, মিস মায়া আজ অফিসে আসেনি কেন? ম্যানেজার একটু ইতস্তত করে মাথা নিচু করে বলল, স্যার সঠিক কারণ তো জানি না, তবে আপনি বললে ফোন করে জিজ্ঞেস করি। হ্যাঁ, কল দিন এক্ষুনি। কোম্পানির নিয়ম মতো প্রতিটি কর্মীর কাছে কোম্পানিতে অফিস সিম থাকে। সেই সিমে কল করা হলো। কলটা রিং হতে লাগলো। আমি শ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের ভিতর ভয়, আশা, অনিশ্চয়তা আর একটু রাগ। কল ধরলো। মেঘের কণ্ঠ উঠে এলো অপর প্রান্ত থেকে, ক্লান্ত, শুষ্ক আর দমে যাওয়া। হ্যালো। ম্যানেজার বলল, মিস মায়া, আপনি আজ অফিসে আসেননি কেন? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সেই কণ্ঠ যেটা একসময় আমার হৃদয়ে বৃষ্টি নামাতো, এবার সেখানে ছিল কাটার মতো তীক্ষ্ণ শব্দ। আমি চাকরি করব না, আমি রিজাইন দিচ্ছি। কথাটা যেন ছুরি হয়ে আমার বুকে ঢুকে গেল। ম্যানেজারের গলার স্বর নরম করে বলল, মিস মায়া, আপনি ভুলে গেছেন কোম্পানির সাথে আপনার 3 বছরের চুক্তি আছে। এখন 1 বছর বাকি। রিজাইন নেওয়া সম্ভব না। আগামীকাল আপনাকে অফিসে জয়েন করতে হবে। মেঘ কিছু বলে না, কিন্তু লাইনটা কাটা হয়। ম্যানেজার পাশে দাঁড়িয়েছিল। আমি কিছু বলিনি, শুধু চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিলাম। 3 বছরের চুক্তি, আরও 1 বছর। তাহলে মেঘ যেতে পারবে না, তাহলে তাকে থাকতেই হবে। আমার হৃদয়ে একটুখানি শান্তি ফিরে এলো, কিন্তু সেই শান্তি ছিল বরফের মতো ঠান্ডা আর ভয়ঙ্কর ভঙ্গুর। কারণ আমি বুঝে গেছি মেঘ আবার আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। মেঘ আমাকে ভুল বুঝছে, আর আমি এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে শব্দ নেই, ব্যাখ্যা নেই, শুধু অপরাধবোধ। আমি নিজের মনে ধীরে বললাম, মেঘ, তুমি আবার কোন দূরে সরে যাচ্ছ? আমি কি তোমায় হারানোর জন্যই পৃথিবীতে এসেছি? অফিসের কাজ ঘেরা জানালার ওপাশে আকাশ ছিল নীল, কিন্তু আমার ভেতরটা ছিল ধূসর, কুয়াশাচ্ছন্ন, হাহাকার। আমার হৃদয়ের শান্তি আজ আবারও ভেঙে গেল। রাতের নীরবতায় শহরটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু মেঘের চোখে ঘুম নেই। তার বুকের ভেতর ঝড়, হাজার প্রশ্ন, হাজার সন্দেহ, হাজার কষ্ট। সে ভাবছে বারবার, রোদ, কেন তুমি আমার সাথে এমন করলে? কেন আমার কাছে তোমার অতীত লুকালে? অথচ তুমি বললে তুমি গরিব কৃষকের ছেলে, অথচ তুমি ছিলে চৌধুরী পরিবারের উত্তরাধিকারী। আর যদি সত্যিই তুমি সেই রোদ হও, তাহলে 5 বছর আগে আমার থেকে তার পরিচয় কেন লুকালে? তার চোখে জল, তার মনের ওপর রাতটা যেন পাহাড় হয়ে নেমে বসেছে। ঠিক তখনই ডোরবেল, একটা বাজনা, ছোট কিন্তু বর্জ্যপাতের মতো ভয়ঙ্কর। মেঘ থমকে যায়। এই রাত থেকে দরজার দিকে ধীরে ধীরে হাঁটে সে, হাত কাঁপছে, প্রাণ শুকিয়ে আসছে। দরজা খুলতেই তার সামনে দাঁড়িয়ে আমি। মেঘ মুহূর্তেই দরজা ঠেলে বন্ধ করতে যায়, কিন্তু আমি হাত দিয়ে থামিয়ে দেই। মেঘ, 5 মিনিট, শুধু 5 মিনিট, শুধু এতটুকু বলো, আমার অপরাধটা কি? আমি কি ভুল করেছি? মেঘের চোখে আতঙ্ক, রাগ আর দুঃখ জমাট বাঁধা। সে কাপা কণ্ঠে বলে, আমি কোনো নারী লুভি প্লে বয়ের সাথে কথা বলতে চাই না। তুমি যা তা আমার সামনে আর দেখিও না। আমার ভেতরে ব্যথা শ্বাস আটকে গেলেও চুপ করেই ছিলাম। আমি আরও কিছু বলতে চাইছি, কিন্তু ঠিক তখনই মেঘ চিৎকার করে ওঠে। চিৎকারে পুরো ভবন নড়ে ওঠে। ওপর নিচ ডান বাম সব বাসার মানুষ দৌড়ে এসে দাঁড়ায়। মিস মিয়া, কি হয়েছে? মেঘ দাঁত চেপে কণ্ঠ কাঁপিয়ে বলে, এই লোকটা আমাকে 2 মাস ধরে স্টক করছে। আজ রাতে বাসায় ঢুকতে চেষ্টা করেছে। আর কোনো কথার দরকার হলো না। লোকজন আমাকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি চড় থাপ্পড়, কারো লাথি, কারো ঘুষি, কারো গালাগালি। এসবের মধ্যে আমি কিছুই বলিনি, না আত্মরক্ষা করেছি, না ব্যাখ্যা দিয়েছি। কারণ আমি জানতাম মেঘের চোখে আমি রোদ নয়,
এক অপরিচিত দানব হয়ে গেছি। একসময় নিরীহ ছেলেটা আজ রাস্তার ধুলোয় গড়াগড়ি খেতে লাগলো। চৌধুরী পরিবারের উত্তরাধিকার রোধ লজ্জা অপমানে আর ব্যথায় ভেঙে পড়ল। মেঘের পেছনে আমিনা খালা দাঁড়িয়েছিল। তিনি নিচু স্বরে বললেন, মেঘমা, ছেলেটা যদি রোহানের বাবা হয় তবে তাকে এমনভাবে অপমান করাটা ঠিক করিস নে। মেঘ স্থির হয়ে গেল। তার বুকের ভেতর কেমন যেন ফাঁকা হয়ে গেল। সে কিছু বলল না, শুধু চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। তার চোখ ভিজে গেল। কাঁপতে থাকা ঠোঁটে শুধু ফিসফিস করে বলল, আমি কি ভুল করেছি? রাত অনেক গভীর হলো। ঝড় থেমে গেল। বুকের ঝড় আর থামল না। হঠাৎই ফোনের রিং। মেঘ কাপা হাতে ফোন ধরল। ওপাশ থেকে তড়িঘড়ি শ্বাস বড় একটা কণ্ঠ। মেঘ, রোদ রোদ অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ, বাঁচবে কিনা বলা যাচ্ছে না, তুমি সিটি হাসপাতালে চলে আসো। ফোনটা হাত থেকে পড়ে যায়। চোখ থেকে অশ্রু ঝরে পড়ে পরম নদীর মতো। আমার জন্য রোদের এই অবস্থা। সে আর কিছু ভাবে না। চালু রাতের অন্ধকারে ভেদ করে ভয়, অনুতাপ, অপরাধ বোধ নিয়ে সে দৌড়ে চলে যায় সিটি হসপিটালে। হাসপাতালের করিডোর নীরব। সাদা দেয়াল, সাদা আলো, সাদা বেদনা। ডাক্তার গম্ভীর কণ্ঠে বলছে রোদের বাবা মাকে, সরি মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী, আপনারা খুব দেরি করে ফেলেছেন। এই কথা শুনে মেঘের হাঁটু ভেঙে যায়। সে মেঝেতে বসে পড়ে। তার শরীরে তরতর করে কাঁপছে। শ্বাস নিতে পারছে না। কণ্ঠ ভেঙে যাচ্ছে। রাত থমকে গেল। সময় থেমে গেল। জীবনও থেমে গেল। আর মেঘ নিঃশব্দে ভেঙে পড়ল। রাতের ঘুম যেন মেঘের চোখে কখনোই নামে না। মনের ভেতর সবসময় থাকে ভয়ের ছায়া, অপরাধবোধ, অস্বস্তি আর একটি নাম। সকাল হবার আগেই হঠাৎ ফোনের তীক্ষ্ণ শব্দে মেঘ চমকে উঠল। শীতের ভোর। ঘরের বাইরে কুয়াশার পর্দা। বাতাসে কনকনে ঠান্ডা। কিন্তু মেঘের শরীর থেকে ঘাম ঝরছে। তার বুক ধড়ফড় করছে। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে ম্যানেজারের ক্লান্ত বিরক্ত কণ্ঠ। মিস মায়া, আজকে কি অফিসে আসবেন? গতকাল আপনাকে নিয়ে আমাকে অনেক জবাবদিহি করতে হয়েছে। মেঘের গলা জড়িয়ে গেল। শব্দ বেরোতে চাইল না। কিছুটা পরেই সে শুধু বলল, রোদ স্যার, আমি আসছি। ফোন কেটে যেতে না যেতেই মেঘ অজরধারায় কান্নায় ভেঙে পড়ল। কারণ মাত্র কয়েক মুহূর্ত আগেই সে যে দৃশ্য দেখেছিল, যে ঘটনা তার পুরো পৃথিবী ভেঙে দিয়েছে, তার শুধু একটি দুঃস্বপ্ন ছিল। সে স্বপ্নে দেখেছিল আমাকে, ধোয়া আর রক্তের গন্ধে ভরা সড়কে পড়ে থাকা মানুষের দৌড়ঝাঁপ, হাসপাতালে সাদা দেয়ালের তীক্ষ্ণ নীরবতা আর ডাক্তারের সেই কঠিন ঠান্ডা কণ্ঠ। আপনারা দেরি করে ফেলেছেন। স্বপ্ন ভেঙে যাওয়ার পর সে বুক চেপে বসেছিল। হৃদয় এখনো দৌড়াচ্ছিল। শ্বাস যেন আটকে যাচ্ছিল। সে তাকালো আকাশের দিকে। চোখ ভেজা, হৃদয় কাঁপা। আল্লাহ, ধন্যবাদ। এটা শুধু স্বপ্ন ছিল। তারপর সে আর কোনো কথা না ভেবে তাড়াহুড়ো করে রওনা দিল অফিসের দিকে। আর সে শুধু আমাকে দেখতে চায়, শুধু এক নজর। তার সত্য, তার অনুভূতি, তার বিশ্বাস সব এখন চোখের সামনে দরকার। অফিসে ঢুকেই সে সরাসরি গেল আমার কেবিনে। কেউ কিছু জিজ্ঞাসা করারও সুযোগ পেল না। দরজা খুলতেই আমি চুপচাপ বসেছিলাম। চোখের নিচে ক্লান্তির ছাপ, হৃদয়ের ভিতরে অদ্ভুত নীরবতা। আমি তাকালাম মেঘের চোখে। কণ্ঠ ছিল ধীর আর গভীর। মিস মায়া এসেছেন? আমি ভেবেছিলাম আপনি আর ফিরবেন না। মেঘ গলা শক্ত করে বলল, মিস্টার রোদ চৌধুরী, আমার কোম্পানির সাথে চুক্তি আছে তাই এসেছি, কিন্তু আপনার সেই আচরণ আবার করলে তার পরিণাম খুব খারাপ হবে। আমি একটু নিঃশ্বাস ফেললাম। আমার ঠোঁটে ব্যথার হাসি, চোখে হৃদয়ের সব সত্তা। স্ত্রীর সাথে স্বামী একটু একটু আদর তো করতেই পারে, তাই না? মেঘের বুক জমে বরফ। আপনার স্ত্রী? আপনার ভুল হচ্ছে মিস্টার রোদ। হয়তো আমার মুখ আপনার স্ত্রীর সঙ্গে মিলে যেতে পারে, কিন্তু আপনি তো আমার মুখটাই দেখেননি। আমার চোখে ব্যথা যেন সমুদ্র। মেঘ, তুমি আর কতদিন আমাকে কষ্ট দেবে? আমি কি এমন করেছি? মেঘ মাথা ঘুরিয়ে ঠান্ডা স্বরে বলল, আপনি অতিরিক্ত করলে আমি এই চাকরি ছেড়ে দেব। এই কথাটা আমার বুকের ভিতর বজ্রের মতো পড়ল। আমি উঠে দাঁড়াই। আমার কণ্ঠ কাঁপছে, কিন্তু অনুরোধে ভরা। না মিস, প্লিজ, আপনি চাকরি ছাড়বেন না। আমি আর আপনাকে কোনোভাবে বিরক্ত করব না। আমি শুধু দূরেই থাকব। আপনার কাছে অনুমতি থাক না থাক, আমি শুধু থাকব। কথা শেষ হতেই কেবিনের ভেতর নীরবতা। আমি কিছু বলতে পারি না, কিন্তু আমার চোখের গভীর কোথাও একটা শব্দ ধীরে ধীরে জন্ম নিচ্ছে। কেন রোদ? মেঘ ধীরে ধীরে নিজের কেবিনে ফিরে আসে। চোখ দুটো শুকনো, অথচ বুকের ভেতর এক বোঝা পাথর। হয়তো সে ঠিক করেছে, এবার আর ভেঙে পড়বে না। কিন্তু আমার দৃষ্টি, আমার কণ্ঠ, আমার অদ্ভুত নরম আচরণ সব মিলে কোথাও যেন অচেনা এক শান্তির অনুভূতি কাজ করছিল তার গভীরে। এদিকে আমার মনটা ভারী, ক্লান্ত, তিক্ত।
নিজেকে প্রশ্ন করে মারছি, কেমন অপরাধ করেছি আমি? কেন মেঘ আমাকে এভাবে ঘৃণা করে? আমি কোথায় ভুল করেছি? কিন্তু কোনো উত্তর নেই, শুধু অপমান, ঠকানো আর দূরত্বের অনন্ত প্রাচীর। হঠাৎই ফোন বেজে উঠল। মেঘের ফোন ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে লেখা আমিনা খালা। মেঘ ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে কাপা কণ্ঠ। মেঘমা, রোহান হঠাৎ করে অজ্ঞান হইয়া গেছে। আমি তাকে নিয়ে সিলেট মেডিকেল কলেজ আসতেছি, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। শরীর যেন মুহূর্তে বরফ, হাঁটুর নিচের থেকে যেন শক্তি সব চলে যায়। 1 সেকেন্ড সময় নষ্ট না করে মেঘ দৌড়ে অফিসের গেট পেরিয়ে একটা সিএনজি থামায়। শীতের বাতাস তীব্র ছিল, কিন্তু মেঘের শরীরের কাপ ধরা ঠান্ডাটা তার থেকেও ভয়ঙ্কর। হাসপাতালের করিডোরে আমিনা খালা দাঁড়িয়ে, চোখ লাল, মুখ বিবর্ণ। খালা, রোহান? ডাক্তার ভিতরে আছে মা। অবলীলায় উত্তর দিলেন আমিনা খালা। মেঘের হাত পা জমে আসছিল, তার বুকের ভেতর শুধু একটা শব্দ ঘুরছিল, আল্লাহ, আমার রোহান, আমার রোহান। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এই শিশুর গার্ডিয়ানকে? মেঘ তৎক্ষণাৎ বলে উঠল, আমি ওর মা। ডক্টরের কেবিনে ডাকা হলো। ভেতরে গিয়ে ডক্টর কণ্ঠ নিচু করলেন, কিন্তু বাক্যের বোঝা ছিল পাহাড় সমান। বাচ্চার মাথায় টিউমার ধরা পড়েছে, অপারেশন জরুরি, আর সময় নেই। 2 দিনের মধ্যে সার্জারি না করলে অবস্থার অবনতি হবে। মেঘের শ্বাস থেমে আসে। অপারেশনের খরচ প্রায় 30 লক্ষ টাকা। মেঘের ঠোঁট শুকিয়ে যায়, কণ্ঠ ভেঙে ভেঙে বের হয়। ডাক্তার প্লিজ বাঁচান ওকে, আমি ব্যবস্থা করছি। চোখ দিয়ে জল ঝরতে লাগলো, অথচ সময় নেই কাদার। মেঘ আমিনা খালাকে বলল, খালা, তুমি রোহানের কাছে থাকো, আমি আসছি। মেঘ সরাসরি অফিসে ফিরে আসে, সোজা আমার কেবিনে আসে। দরজা ঠেলে ঢুকতেই আমি একটু অবাক হয়ে তাকালাম। তার চোখে আবার সেই ছায়াঘন কান্নার ঢেউ। মিস মায়া, আপনি কাউকে কিছু না বলেই। মেঘ কথার মাঝে ভেঙে পড়ল। স্যার, আমার বাচ্চার মাথায় টিউমার, অপারেশন করতে হবে, 30 লক্ষ টাকা লাগবে। আমি শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তো আমি কি করতে পারি? মেঘ হাত দুটো জোর করেই বলল, স্যার, যদি কোম্পানি আমাকে লোন দেয়। আমার চোখে অদ্ভুত এক ব্যথা ঝলক দিয়ে গেল। আমি সর্বোচ্চ 10 লাখ টাকা লোন দিতে পারবো। মেঘের আত্মা যেন ভেঙে গেল, ঠিক সেদিনের মতো, যেদিন জীবন তাকে প্রথম শাস্তি দিয়েছিল। তাহলে বাকি টাকা আমি কোথায় পাবো স্যার? প্লিজ বাঁচান আমার ছেলেকে। আমি মনে মনে বললাম, কেন তুমি এখনো সত্যিটা বলো না? কেন এত অহংকার? একবার বলো রোহান আমার সন্তান, কিন্তু তুমি তা করবে না। তোমার মধ্যে অহংকার জন্ম নিয়েছে। ধীরে ধীরে আমি উঠে দাঁড়ালাম। মেঘ, আমার একটা শর্ত মানলে আমি পুরো অপারেশনের খরচ দেব। এখন বাতাস থমথমে, মেঘ থমকে গেছে। দুজনের চোখে অশ্রু, নীরব চিৎকার। মেঘের চোখে তখন ভয়ের ছায়া, কণ্ঠে ভাঙ্গা অসহায়তা। স্যার, আপনার সব সত্য আমি মেনে নেব, শুধু আমার রোহানকে বাঁচিয়ে দিন। আমি হাত তুলেই তাকে থামিয়ে দিলাম। আগে এই কাগজগুলোতে সাইন করো। মেঘ কাগজগুলোর দিকে তাকালো, চোখে জল, হাত কাঁপছে। তবু সে পড়ল না, শুধু কলম চালালো, কারণ তার কাছে এই মুহূর্তে রোহানি জীবনের সব। সাইন শেষ হতেই আমি ধীরে কাগজগুলো টেবিলের ওপর রাখলাম। আমার কণ্ঠ ঠান্ডা, ধীর, স্থির। এই কাগজটি আমাদের কাবিননামা। মেঘের শরীর কেঁপে উঠল। এটা হলো আমাদের কোর্ট ম্যারেজ সার্টিফিকেট। মেঘের বুকের ভেতর ভার জমে উঠল। তারপর আমি তৃতীয় কাগজটি সামনে ঠেলে দিলাম। এবং এই কাগজে তুমি রোহানকে 5 কোটি টাকায় আমাকে আইনগতভাবে হস্তান্তর করলে। মেঘের চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বের হয় না। আমার কণ্ঠ এবার কঠোর। এখন থেকে তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথেই থাকবে, কোথাও যেতে পারবে না। পালানোর চেষ্টা করলে রোহানকে তুমি আর কোনোদিন দেখতে পাবে না। ঘরটা যেন নিস্তব্ধ হয়ে যায়, বাতাস ভারী হয়ে ওঠে। মেঘ চোখ বন্ধ করে, গভীর নিঃশ্বাস নেয়, এক ফোঁটা অশ্রু জ্বালার মতো করে ঝরে পড়ে। তার মনের ভেতর শুধু এখন একটাই কথা, সমস্যা নেই রোদ, তুমি তো আমার স্বামী, আমি তো আজীবন তোমারই ছিলাম। কিন্তু বুকের ভেতর আরেকটা ভয় তীব্র হয়ে ওঠে। আকাশ যদি জানতে পারে? ঠিক সেই মুহূর্তে আমি মোবাইল কানে তুলি। জানালার পাশে দাঁড়িয়ে নিচু গলায় বললাম, প্ল্যান সাকসেস। মেঘ এখন আমার নিয়ন্ত্রণে। তো বন্ধুরা, বলেন তো এরপরে মেঘ কী করতে পারে? মেঘ কি আবার পারবে রোদের সাথে আবার নতুন করে জীবন সাজাতে, নাকি আবারও পালিয়ে বেড়াবে কোনো এক অজানা গন্তব্যে? তো জানতে হলে অবশ্যই এর পরের জন্য, মানে শেষ পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরপরেই সবগুলো একসাথে করে দেওয়া হবে। তো কেমন হচ্ছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবারও। টাটা।